আসতে পারে, আপনি করবেন আমাকে, আমি বলে দেবো। স্যার আমি সাবলাইমে করেছি, ফেসবুকে পোস্ট করবো স্যার, অবশ্যই কোনো অসুবিধা নেই। কোড করলে হলো। সাবলাইম ইউজ করছেন আপনি, যদি সাবলাইমে আপনার হাত ভালো থাকে করুন সেখানে। কিন্তু আমি রেকমেন্ড করি 2024-এ ভিএস কোড ইউজ করাটা সব থেকে ভালো, কারণ নতুন নতুন ফিচার আসছে ভিজুয়াল স্টুডিও কোডে, সেগুলোর আমাদের ফায়দা উঠাতে হবে, কারণ আমাদের কোডিং এর অনেক সহজ করে দেবে আমাদের যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মতো এরকম একটা অ্যাপ ইউজ করি। সাবলাইম ভালো, আমি খারাপ বলছি না, বাট সাবলাইমটা আমি ইউজ করেছি কিন্তু আমার অতটা পছন্দ হয়নি। তার বিশেষ করে কমিউনিটিতে পোস্ট করব কিভাবে একটু বললে ভালো হয়। সিম্পলি স্যার গ্রুপে অথবা ফেসবুকে যেভাবে আপনারা পোস্টটা করেন সেইভাবেই কিন্তু কমিউনিটিতে গিয়েও পোস্ট করতে হয়। ফার্স্টে কমিউনিটিটা জয়েন করবেন, সেখানে গিয়ে একটা পোস্ট লিখবেন, সেখানে ইমেজ লিখবেন, সরি ইমেজ অ্যাড করবেন একটা, অর্থাৎ কোডের ইমেজটা অ্যাড করবেন। করার পর সেটাকে পোস্ট করে দেবেন। এবার আমাদের অ্যাডমিন যারা আছেন তারা আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করলে আপনাদের ওই পোস্টটা ওই গ্রুপে দেখাবে। বোঝাতে পারলাম অর্কদীপ বাবু? কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, স্যার এখানে আমি পোস্ট করতে পারছি না, আমি বলে দেবো। ওকে, রাহুল বাবু বললেন ওকে স্যার, থ্যাংক ইউ, নো ইস্যু স্যার, অবশ্যই বলবেন কোথায় কি প্রবলেম এসেছে, আমি আপনাদের প্রবলেম সলভ করার জন্যই আছি। তাহলে আমরা একটুখানি রিক্যাপের দিকে ঢুকি। যারা এখনো যারা এসে পড়েছেন তাদের মধ্যে রিক্যাপ কালকের যাদের যাদের দরকার একবার আমাকে বলে দিন, হ্যান্ড রেজ করেই বলে দিন, বারবার লিখতে হবে না। হ্যান্ড রেজ করে বলে দিন স্যার রিক্যাপটা এবার আমরা শুনতে চাই, রিক্যাপটা আমি করতে চাই, সবাই একবার বলে দিন। যারা যারা আছেন তাদের কথা বলছি, যাদের রিক্যাপটা দরকার। ক্লাসের পরে কোশ্চেন গুলো করবো অবশ্যই স্যার, নো ইস্যু। তাহলে ক্লাসের পরে কোশ্চেন যাদের আছে তারা করবেন, বাট এখন আমি জিজ্ঞেস করছি যাদের যাদের রিক্যাপ দরকার, যারা যারা উপস্থিত আছেন আপাতত, যাদের গতকালকের ক্লাসের রিক্যাপটা দরকার তারা একবার হ্যান্ড রেজ করুন, তাদের জন্য রিক্যাপটা আমি কুইকলি দেওয়ার চেষ্টা করে দেবো, মানে দেবো তো অবশ্যই, বাট এখনই বলে দিন যে হ্যাঁ স্যার আমাদের রিক্যাপটা দরকার, হ্যান্ড রেজ করে দিন সবাই। ওকে ঠিক আছে, অনেকের রিক্যাপ দরকার, আমি শুরু করছি তাহলে। আমরা এইচটিএমএল এর ভেতর কিছু কিছু ট্যাগ জানতাম, যে ট্যাগ গুলো আমাদের ইউজ করে আমাদের কিছু ওয়েবসাইটের ডিজাইন আমরা করতে পারি। যেরকম ফার্স্টের দিন আমরা, ফার্স্টের দিন না, ফার্স্ট একটা ট্যাগ আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে H1 বলে একটা ট্যাগ ছিল আমাদের। যেটার H1 লেখার কারণ ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হায়ারার্কিয়াল অর্ডারে থাকে, অর্থাৎ H1 মানে হেডিং ট্যাগ যেটা সব থেকে বড়, অর্থাৎ এরকম করে ভাবুন, এইচ হেডিং ট্যাগ, ওয়ান মানে হচ্ছে ফার্স্ট, অর্থাৎ হেডিং ট্যাগ যেটা সবার প্রথমে আসে। এই হেডিং H1 ট্যাগের কাজ হলো সব থেকে বড় হেডিং আমাদের ওয়েবসাইটে যেগুলো দেখি, এই H1 ট্যাগ দিয়ে কিন্তু আমরা বানাতে পারি। তারপরে H1 ট্যাগের পরে যে ট্যাগ গুলো আছে, অর্থাৎ H2 থেকে H6 অব্দি, সেগুলোকে আমরা বলতে পারি সাব হেডিং ট্যাগ, অর্থাৎ হেডিং এর পরে একটা এরকম সাব হেডিং থাকে যেটাকে বলি ট্যাগস। এক্সাম্পলের পরে দেখুন, চলুন দেখি কিছু ট্যাগস বলে লেখা আছে, এগুলোকে আমরা বলি কিন্তু সাব হেডিং ট্যাগস। তো সাব হেডিং ট্যাগস গুলো আমাদের H2 থেকে H6 পর্যন্ত দিয়ে আমরা ইউজ করতে পারি। সেখানে যদি আমাদের H1 ট্যাগ হেডিং হিসেবে না ইউজ করি, তাহলে আমরা H2 কেও হেডিং ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। বাট আমি শুধু একটা সিনারিও বললাম, যেখানে আমাদের যদি এরকম ট্যাগস এক্সাম্পল বলে লেখাটা H1 ট্যাগ দিয়ে বানাই, তাহলে তার নিচেই যে চলুন দেখি কিছু ট্যাগস, এটাকে আমরা সাব হেডিং লিখবো কি দিয়ে, H2 ট্যাগ দিয়ে, অথবা H2 থেকে H6 পর্যন্ত যেটা আপনাদের খুশি সেটাতে করতে পারে। তাহলে এটা একটা সেমান্টিক এইচটিএমএল ট্যাগ, কারণ এইচ মানে হেডিং, এটাকে সেমান্টিক কেন বলা হচ্ছে, কারণ এটা হেডিং এর জন্য ইউজ করা হয়, সেই কারণে এটাকে সেমান্টিক বলা হচ্ছে। বাট এটা দেখে অনেকে নাও বুঝতে পারেন প্রথম প্রথম, সেই কারণে এটাকে সেমি সেমান্টিকও বলতে পারেন। কিন্তু এটাকে গুগল করে দেখবেন, এটা হয়তো সেমান্টিকই দেখাবে, সেই কারণে আমি এখানে সেমান্টিক ট্যাগটাই লিখে রেখেছি। এবার এখানে দেখুন, এগুলি হলো হেডিং ট্যাগ, এগুলি ব্যবহার করা হয় হেডিং বানানোর জন্য, এগুলো আমরা অলরেডি জানি। নেক্সট আসছে একটা পি ট্যাগ, অর্থাৎ গরুর রচনা, সবসময় মনে রাখবেন বড় বড় রচনা লিখতে আমাদের পি ট্যাগ ইউজ করতে হবে, অর্থাৎ বড় বড় টেক্সট যেখানে থাকবে সেখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হবে, যেখানে আমরা বড় লেন্থের কোনো একটা সেন্টেন্স লিখবো, যেখানে 500 ওয়ার্ড 600 ওয়ার্ডেরও জিনিসপত্র থাকতে পারে, অর্থাৎ ব্লগ একটা, অ্যাকচুয়ালি একটা ব্লগ ভাবুন। ব্লগ আমরা যেভাবে লিখি, একটা হেডিং থাকে, একটা সাব হেডিং থাকে, তারপর সেই ব্লগের সম্পর্কে আমরা লিখি, সেরকমই এই লেখাটা, পুরোটা লেখা আমরা করি কি দিয়ে, আমরা একটা পি ট্যাগ দিয়ে করি, জানি এটা সবাই। তো এটা একটা নন সেমেন্টিক এইচটিএমএল ট্যাগ, কারণ পি দেখে আমরা জানি না, পি দেখেই শুধুমাত্র আমরা বুঝি না যে এটা কি কাজ করে, সেই কারণে এটা নন সেমেন্টিক। তারপর আসছে আমাদের অ্যাঙ্কার ট্যাগ, এটা হলো গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম। অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ আমরা কেন ইউজ করি, আমাদের গুগলের আমি এক্সাম্পল দিয়েছিলাম, অর্থাৎ গুগলে গেলে আপনাদের কোনো কিছু সার্চ যদি আপনারা করেন, তাহলে তারপর অনেকগুলো রেজাল্ট আমাদের দিয়ে দেয় গুগল। এই রেজাল্টের মধ্যে কোনো কোনো ওয়েবসাইট থাকে যেগুলো লিঙ্কে, অর্থাৎ এরকম একটা লিঙ্ক আপনাদের থাকবে, এটার একটা এক্সাম্পল, জলজান্ত এক্সাম্পল আমরা দেখে নিতে পারি কেমন করে। সিম্পলি আমরা যাবো গুগলে, গুগলে গেলে আমরা যেমন ফেসবুক সার্চ করেছিলাম, ফেসবুকে যাব, গেলে দেখবেন এরকম কিছু কিছু লিঙ্ক আমাদের সামনে আসে, এগুলোকে বলা হয় লিঙ্ক। এগুলো আমরা সবাই জানি, কিন্তু এগুলো এক একটা লিঙ্ক, LINK লিঙ্ক আমরা জানি। কেমন করে জানি,
যে কেউ ধরুন আপনাকে জিজ্ঞেস করছে যে ফেসবুকে যাওয়ার জন্য কোন ওয়েবসাইটে যেতে হয়, আপনি সিম্পলি তাকে বললেন এই যে আমি তোকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে যাবি, লিঙ্কে ক্লিক করলে তোদের ফেসবুক.com ওপেন হয়ে যাবে। সেরকমই এগুলো হচ্ছে একটা লিঙ্ক। দেখুন এখানে আমার মাউসটা নিয়ে গেলে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এটাকেই অ্যাকচুয়ালি লিঙ্ক হিসেবে বোঝানো হয়। তো এই যে লিঙ্ক গুলো আমরা বানাই কি দিয়ে? লিঙ্ক গুলো কিন্তু আমরা বানাই এ ট্যাগ অথবা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে। সেটাকে আমরা কিভাবে বানাতে পারি? সিম্পলি আমরা যাব আমাদের ভিজুয়াল স্টুডিও করে যাব, গিয়ে সেটা দেখবো। বাট এ ট্যাগ দিয়ে আমরা কিন্তু লিঙ্ক গুলো বানিয়ে থাকি। সেটা কিভাবে বানাবো? চলুন ভিজুয়াল স্টুডিও করে যাই। যাওয়ার পর আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা একবার ওপেন করছি। এখানে আমি একটা নতুন ফোল্ডার ওপেন করব। এই প্রসেসটা সবাই ডেইলি একবার করে প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আপনাদের ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। আমি আবার যাব ফাইলে, এখান থেকে ওপেন ফোল্ডার করব। করার পর এখান থেকে আমি একটা ফোল্ডার সিলেক্ট করব, যে কোনো একটা ফোল্ডার আমি করতেই পারি। আপনাদের উইন্ডোজের মেশিনে আপনারা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করুন যেখানে আপনারা কোডটা অ্যাকচুয়ালি করছেন। আমি এখানে আমার একটা ফোল্ডার অলরেডি বানানো ছিল, এই একটা ফোল্ডারই চুজ করতে পারি, অথবা আমি এখান থেকে একটা নতুন ফোল্ডারও বানিয়ে নিতে পারি। সিম্পলি এখানে আজকে ডেট দিচ্ছি, আমি আজকে কত নম্বর দিন, আজকে হয়তো ষষ্ঠ দিন অর্থাৎ 6th ডে। তো আমি এখানে করতে পারি কি, Day 06 of Day 06 HTML, এরকম কিছু একটা করে আমি ফোল্ডারের নাম দিচ্ছি। নামটা আপনারা যা খুশি রাখতে পারেন, সেটা আপনাদের নিজেদের চয়েস। ক্রিয়েট করলাম, ফোল্ডারটা ওপেন করলাম। এটা ডেইলি ড্রিল, অর্থাৎ এটাকে আপনারা যদি রোজ রোজ ফলো করেন আপনাদের কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে যাবে। পরে কিন্তু প্রবলেম আসলে আপনারা বুঝতে পারবেন যে আমার কিন্তু ফোল্ডারটা ওপেন ছিল না বলে আমার প্রবলেমটা আসছিল। ফোল্ডার ওপেন করা বোঝাতে পারলাম, যারা যারা এখানে আপাতত আছেন ফোল্ডার ওপেন করা কি বোঝাতে পেরেছি। কিভাবে আমরা ফোল্ডারটা ওপেন করবো ভিজুয়াল স্টুডিও কোডে, এটা তো আমাদের সবার ক্লিয়ার থাকার কথা, কারণ এটা আমরা দেখছি কিভাবে ডেইলি ডেইলি করতে হয়। ওকে, একবার হ্যাঁ না বলে দিন যে হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। অনেকে আমাকে যারা যারা কোডটা পাঠিয়েছেন, কমিউনিটিতে যারা পোস্ট করেছেন, তারা অনেকে জানি যে তারা করে ফেলেছেন অলরেডি, তাও যারা করতে পারেনি তাদের জন্য। স্যার বলছি এই যে ফোল্ডারের নাম এডিট করা যায়, অবশ্যই করা যায়, কোনো অসুবিধা নেই। আরেকবার একজন বলছেন আরেকবার দেখান প্লিজ। ওকে, আরেকবার দেখাচ্ছি আমি কি করলাম। ভিজুয়াল স্টুডিও কোডে থাকবো আমি। আমি যাব ফাইলের ভেতর, আপনাদের উইন্ডোজে থাকলে আপনাদের ফাইলটা খুঁজে নেবেন, ওপরেই থাকবে। ফাইলে ক্লিক করব, ওপেন ফোল্ডার করব। এখান থেকে ওপেন ফোল্ডার করে আমি যে কোনো একটা ফোল্ডার এখানে নতুন ফোল্ডার বানাতেও পারি, অথবা পুরোনো একটা ফোল্ডার সিলেক্টও করতে পারি। আমি ধরুন এই ফোল্ডারটা সিলেক্ট করব, কারণ এটাই আমি এখনই বানালাম। তো এটাকে আমি ডবল ক্লিক করলাম, এটা আমার ওপেন হয়ে গেল, এর মধ্যে কিছুই নেই, ফাঁকা, যেহেতু একটা নতুন ফোল্ডার। তারপর আমি এখান থেকে এটাকে করব ওপেন। ওপেন করলেই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভেতর কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, ভিজুয়াল স্টুডিও কোডে আমরা চলে এসেছি, আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো একটা নতুন ফাইল বানানো। কি নামে ফাইল বানাতে হয় এনিবডি? আমাদের ফাইলের নাম আমরা কি রাখি, যেখানে আমরা এইচটিএমএল এর কোডটা করি, সবাই একবার কুইকলি চ্যাট বক্সে আমাকে বলে দিন কি নামে আমরা ফাইলটা অ্যাকচুয়ালি বানাই। কি নামে আমরা ফাইলটা বানাই? ইন্ডেক্স ডট এইচটিএমএল খুব সুন্দর। ইন্ডেক্স ডট এইচটিএমএল নামেই কিন্তু আমরা ফাইলটা বানাই। আর যারা যারা বলেছেন খুব সুন্দর, আপনাদের জন্য একটা ছোট্ট হাততালি। সবাই খুব সুন্দর লিখেছেন, ইন্ডেক্স.html নামে কিন্তু আমাদের ফাইলটা বানাতে হয়। সেটাই আমরা এখন করব। আমরা চলে আসবো ভিজুয়াল স্টুডিও কোডের ভেতর। এখানে এসে ফাইল ক্রিয়েট করার সিম্পল উপায়, এখানে যখন আমি মাউসটাকে এপাশের থেকে এপাশে নিয়ে আসবো, তখন দেখবেন এখানে চারটে আইকন আমাকে শো করবে। চারটে আইকনের মধ্যে প্রথম আইকনটা হলো নিউ ফাইল বলে লেখা থাকবে, অথবা মাউসটাকে নিয়ে গেলে আপনি দেখতে পারবেন এটা হলো নিউ ফাইল। এখানে একটা পপ আপ আসছে যেখানে লেখা নিউ ফাইল। টুল টিপ বলে, আশা করি এটাকে টুল টিপ আসবে, বা বলতে পারেন পপ আপ আসছে যেখানে লেখা নিউ ফাইল। ক্লিক করব, একটা ইনপুট বক্স চলে আসবে। এখানে কি আমি লিখবো index.html। index.html লেখার পর এবার আমি এখানে একটা সিম্পল ডান্ডাগুলি নিয়ে আসবো, এন্টার প্রেস করব। আমাদের সামনে index.html এর এইচটিএমএল এর একটা ফাঁকা কোড চলে আসবে, অর্থাৎ এখানে কিছুই নেই, সিম্পল এটা একটা ফাঁকা কোড। এর মধ্যে এত জিনিস, এই সমস্ত জিনিসগুলো আছে, বাট এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু রেজাল্ট আমাদের দেবে না, কারণ এটা অ্যাকচুয়ালি ফাঁকা, এটা কিছুই করছে না। আমাদের এর মধ্যে যদি কিছু আমরা লিখতে হয়, আমরা জানি সেটা কোথায় লিখি, বডি ট্যাগের মধ্যে লিখি। তাহলে আমরা বডি ট্যাগের মধ্যে গিয়ে কিছু লিখতে পারি। সেই কারণে এটাকে আমি একবার গো লাইভ করবো, সেভ করে। সেভ করলাম, সেভ করাটা ম্যান্ডেটারি, সবাই দেখবেন সেভ করার পর গো লাইভ করছি, করার সাথে আমাদের ব্রাউজারের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এটা ফাঁকা, সেই কারণেই ফাঁকা দেখাচ্ছে আমাকে। আমি এখান থেকে এটাকে স্ন্যাপ করে দিই পাশে, তাহলে আমরা একটু ভালো ভিজুয়াল আসবে আমাদের। আমরা এবার এখান থেকে কন্টিনিউ করতে পারি সিম্পলি। এবার আপনাদের যদি কারোর দরকার হয় যে এখানে যে স্যার উপরে ডকুমেন্ট লেখাটা আমরা চেঞ্জ করবো কি করে, অনেকের মনে কোয়েশ্চেন থাকতেই পারে। এই ডকুমেন্টটা হলো এই টাইটেল ট্যাগের জন্য আসছে। সবাই একবার নিজের কোডে দেখবেন, এখানে টাইটেল বলে একটা ট্যাগ থাকবে,
যার ভেতরে লেখা আছে ডকুমেন্ট। এখান থেকে আপনারা এডিট করতে পারেন, এটাকে এডিট করে আপনারা যা খুশি রাখুন। ধরুন কি রাখবো আমি আজকে, আমাদের ডে 06 আর 05, আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই, বাট 06ই হবে হয়তো। তো এটা করার পর একবার সেভ করব, আমাদের এখানে ডকুমেন্টটা চেঞ্জ হয়ে কিন্তু Day06 HTML এটা হয়ে গেল। এখানে আপনি নিজের নামও রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, এটাও একটা ট্যাগ জাস্ট। এখানে গিয়ে আমরা আমাদের নামটাও রাখতে পারি, ঐন্দিল টিচিং HTML। সেভ করি, এখানে আমার চলে আসলো ঐন্দিল টিচিং HTML, অর্থাৎ আমি শেখাচ্ছি কি HTML। টাইটেলের ভেতর গিয়ে আপনারা নিজের এটা এডিট করে দেখুন, এটা কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে। এবার আমাদের অ্যাঙ্কার ট্যাগটা শেখা দরকার। কি করব, এখানে আমি একটা এ লিখবো, এ লিখে এন্টার প্রেস করব, আমাদের সামনে অ্যাঙ্কার ট্যাগ চলে আসবে। অ্যাঙ্কার ট্যাগ আসার পর এখানে গিয়ে আমরা কোনো একটা লিঙ্ক প্রোভাইড করি। আমরা জানি, সবাই কি মনে আছে আমরা লিঙ্কটা কোথায় প্রোভাইড করি? এনিবডি? লিঙ্কটা আমরা কিসের ভেতর গিয়ে লিখি, যেখানে আমাদের লিখলে সেটা কাজ করবে? লিঙ্কটা আমরা কোথায় প্রোভাইড করি? সবাই একবার কুইকলি চ্যাট বক্সে ইন্টারাক্টিভ করতে হবে আমাদের ক্লাসটা। আমরা সবাই মিলে একে অপরের সাথে কথা বলেই কিন্তু ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। সবাই লিখবেন লিঙ্কটা আমরা লিখি কোথায়। একজন খুব সুন্দর বলেছেন ডাবল কোটস এর মধ্যে, খুব সুন্দর লাগলো অ্যান্সারটা, থ্যাংক ইউ। ডাবল কোটস এর মধ্যে, একদম কারেক্ট। কিন্তু ডাবল কোটসটা আমরা লিখবো কোথায়? ডাবল কোটসটা আমরা খুঁজবো কোথায় স্যার? এখানে দেখবেন href লেখা আছে, অর্থাৎ হাইপার টেক্সট রেফারেন্স বলে এটাকে পুরোটা। এই হাইপার টেক্সট রেফারেন্সের ইজ ইকুয়ালস টু দিয়ে, অর্থাৎ একটা সমান সমান চিহ্ন দিয়ে একটা ডাবল কোটেশন থাকবে। এই ডাবল কোটেশনের মধ্যে গিয়ে কিন্তু আপনি আপনার লিঙ্কটা লিখতে পারেন, অর্থাৎ লিঙ্কটা প্রোভাইড করতে হয় এখানে। এটার মধ্যে যদি আমরা কোনো লিঙ্ক প্রোভাইড করি, আমাদের যখন কেউ এই এখানে কোনো একটা লিঙ্ক আমাদের শো করবে, সেখানে যখন কেউ ক্লিক করবে তখন আমাদের সেটা একটা মানে সেই লিঙ্কের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেটা আমরা করতে পারি, কি করে করবো? আমরা এখানে ধরুন আমি আজকে লিখবো কি, গো টু মাই পোর্টফোলিও। এটা আমাদের প্রজেক্ট, একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বানিয়েছি জানি। তো এখানে আমাদের লিঙ্কটা চলে এসেছে, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু কোনো কাজ হবে না। এটা অনেকেরই কনফিউশন ছিল, গত দিনের ক্লাসে আমাকে বলেছিলেন স্যার এখানে ক্লিক করছি কিন্তু আমাদের হচ্ছে না কেন? কারণ এখানে হয় অনেকের এই যে এন্ডিং ট্যাগটা ছিল না, অথবা অনেকের এখানে href এর ভেতরে লিঙ্কটা আমাদের ঠিকঠাক ভাবে আসছিল না। সবাই ম্যান্ডেটারি এখানে যে লিঙ্কটা দেবেন সেটাই কিন্তু আপনাদের ওপেন হবে, এখানে আপনার লেখাটা ম্যাটার করে না। এখানে গিয়ে যদি আপনি লেখেন গো টু google.com, কিন্তু আপনি এখানে যদি লিঙ্ক প্রোভাইড করেন ফেসবুকের, আপনি গো টু google.com এ একবার এখানে ক্লিক করবেন, facebook.com ওপেন হবে। কি করে আমি এটা করতে পারি, কিভাবে? আমি এখানে গো টু মাই পোর্টফোলিও জায়গায় আমি ধরুন লিখবো গো টু ফেসবুক। আমি গো টু ফেসবুক লিখলাম, এবার এখানে গিয়ে আমি যদি লিঙ্ক দিই এই গুগলের, অর্থাৎ আমি একটা ইউজারকে বোকা বানাচ্ছি। আমি লিখলাম গো টু ফেসবুক, বাট এখানে কেউ ক্লিক করলে এবার কি ওপেন হবে? এখানে যদি আমি ক্লিক করি, যেহেতু আমার লিঙ্কটা google.com এ রয়েছে, তাই এখানে google.com এর কিন্তু পেজটা ওপেন হবে। ক্লিক করব, এখানে কিন্তু google.com-ই আসবে, আমাদের facebook.com আসবে না। তো এটা একটা বোকা বানানো যেতে পারে কাউকে, যে আমরা এখানে facebook.com এ লিখলাম যাবে facebook.com এ, বাট ক্লিক করলাম চলে আসলো google.com এ। তো এটা আপনারা করে দেখতেই পারেন। এখানের লিঙ্কটা ম্যাটার করে, এখানকার যে লিঙ্কটা আপনি প্রোভাইড করবেন সেই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে তখন সেই লিঙ্কটাই ওপেন হবে। আপনার এখানে ম্যাটার করে না এখানে ফেসবুক আছে না টুইটার আছে না অন্য কিছু আছে। আপনি এখানে এখানে ফেসবুক লেখা আছে, বাট আমার লিঙ্কটা কিন্তু google.com এর দেওয়া। সেই কারণেই আমি এখানে facebook.com এ গো টু ফেসবুকে ক্লিক করলেও আমাদের google.com-ই ওপেন হবে। তো এটা খুবই একটা মজার জিনিস, আপনারা করে দেখতেই পারেন, বোকা বানানোর জন্য অ্যাকচুয়ালি এটা ইউজ করা যেতেই পারে। করলাম, করার পর আমাদের কিন্তু লিঙ্কটা হয়ে গেল, অর্থাৎ এটাই একটা সিম্পল উপায় আমাদের একটা হাইপার লিঙ্ক অ্যাড করার। অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, মানে কোনো ইউজারকে নিয়ে যাওয়ার জন্য আমরা ইউজ করতে পারি একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ এরকম একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমরা সেটাকে করতে পারি। হয়ে গেল। এবার এর পরে আমাদের আসছে একটা নতুন ট্যাগ, সেটা হচ্ছে একটা বাটন ট্যাগ। বাটন ট্যাগ কি? বাটন ট্যাগ হলো একটা বাটন অ্যাড করে আমাদের ওয়েবসাইটে। ঠিক এরকম দেখুন ফেসবুকের লাইক বাটন, কমেন্ট বাটন, ইউটিউবের সাবস্ক্রাইব বাটন, এরকম কিছু কিছু বাটন থাকে যেগুলো কিন্তু এই বাটন ট্যাগ দিয়ে বানানো যেতেই পারে। এবার যেতেই পারে কেন বলছি স্যার, এটা ছাড়াও কি ইউজ করা যায়? অবশ্যই করা যায়, সেটারও পদ্ধতি আছে, কিন্তু তার জন্য আমাদের একটু সিএসএস জানতে হয়। তাহলে আমরা যে কোনো ট্যাগকেই একটা বাটন হিসেবে কাজ করাতে পারবো। সেটা আমাদের পরে আসবে, বাট আমরা এখন জানবো কি আমাদের এই সমস্ত বাটন গুলো বাটন ট্যাগ দিয়ে তৈরি করা যেতে পারে। চলুন ট্রাই করি। আমরা আবার চলে আসবো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভেতর। আসার পর যারা আছেন তারা কিন্তু এটা রিক্যাপ হচ্ছে, রিক্যাপ রিক্যাপ ক্লাস করাচ্ছি আপাতত, মানে ক্লাস না, আমাদের গত দিনের ক্লাসটা রিক্যাপ হচ্ছে। তো ভাববেন না যে ক্লাস শুরু হয়ে গেছে স্যার আমাদের ডাকলেন না, এরকম নয়। বাট আমরা একটু রিক্যাপ দেখছি। আমাদের এবার আসছে কি বাটন ট্যাগ। চলুন একটু বাটন ট্যাগ দেখি। লিখবো BUTTON ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, এন্টার প্রেস করবো, একটা বাটন চলে আসবে, অর্থাৎ একটা বাটন ট্যাগ চলে আসবে। এবার আপনি যদি এর ভেতর গিয়ে কিছু না লিখেন, অর্থাৎ এর মধ্যে গিয়ে যদি আপনি কিছু না লেখেন, তাহলে এটাকে যদি আমরা সেভ করি, আমাদের ওয়েবসাইটে দেখবো একটা ছোট্ট একটা বাটন আসবে, একদম ছোট্ট। একবার ভালো করে দেখবেন এখানে একটা ছোট্ট বাটন চলে এসেছে, এই যে। যেহেতু এর ভেতর কিছু লেখা নেই সেই কারণে কিন্তু বাটনটা আমাদের
কিছুই শো করছে না। এবার এর ভেতর গিয়ে আপনি যদি কিছু লিখতে চান, ধরুন কি লেখা যায়, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সেভ করবো, আমাদের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু চলে আসলো। এখানে গিয়ে আপনি লাইক শেয়ার করতে পারেন, সেটাও লিখতে পারেন, লাইক। এখানে আপনারা এটাকে রেপ্লিকেটও করতে পারেন, অর্থাৎ আমি আর একটা বাটন ট্যাগ বানাবো, বাটন, এখানে লিখবো শেয়ার, লাইক শেয়ার, বাটন লিখবো, কমেন্ট, বাস, আমাদের তিনটে বাটন রেডি। অর্থাৎ ফেসবুকের তিনটে লাইক শেয়ার কমেন্ট তিনটে বাটন কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিতে পারি। এবার এটাকে মানে দেখে বলবেন যে স্যার এ তো সিম্পল হয়ে গেল, এখানে আমাদের কোনো আইকন নেই, আমাদের দেখতে অন্যরকম লাগছে, সেটা আমরা সিএসএস এ গিয়ে বুঝবো কি করে আমাদের সেটা বানাতে হয়। বোঝাতে পারলাম? তো এটাই ছিল বাটন আর অ্যাঙ্কার ট্যাগ। আজকে আমরা নতুন কিছু শিখবো। বাটন আর অ্যাঙ্কার ট্যাগ নিয়ে যাদের রিক্যাপ দরকার ছিল তাদের ক্লিয়ার, একবার শুনে নি কুইকলি। একবার কুইকলি আমাকে চ্যাটে বলে দিন, হ্যাঁ স্যার ক্লিয়ার, বাটন আর অ্যাঙ্কার ট্যাগ আমাদের ক্লিয়ার। এটা কিন্তু গত দিনের ক্লাসে হয়েছিল, আজকে আমরা কিন্তু এখনো শুরু করিনি। আজকের ক্লাসটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে। সবাই ব্রেস ইউর সেলফ, আবারও বলছি। ঠিক আছে, আমাদের টাইম লস করে লাভ নেই, এবার আমরা এগিয়ে যেতে পারি আমাদের অন্য আজকের টপিকে। তাহলে আজকের টপিক কি হবে স্যার? আজকের টপিকও ইন্টারেস্টিং কিছু, সেটা আমরা কালকে আমার দেখাতে মনে ছিল না অ্যাকচুয়ালি, সেটাও কিন্তু এবার আমরা দেখবো। যারা যারা গ্রুপ ফলো করেন, ডেইলি কিন্তু গ্রুপে বলে দেওয়া হয় আজকে কি করানো হবে, তারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারতেন। তাহলে বাটন ট্যাগ আমাদের ডান। এবার আমাদের আসছে একটা ইমেজ ট্যাগ। অর্থাৎ একটা ওয়েবসাইট কি শুধু আমাদের টেক্সট দিয়েই তৈরি হয়? সবাই মনে মনে নিজেকে কোশ্চেন করুন, একটা ওয়েবসাইট কি শুধুমাত্র টেক্সট অর্থাৎ লেখা দিয়েই তৈরি হয়? কোনোদিন সেটা হতে পারে না। কারণ যেমন একটা বই ছবি ছাড়া আমাদের পড়তে ইচ্ছে করে না, ঠিক সেরকম একটা ওয়েবসাইটে কিন্তু যদি কোনো ছবি না থাকে, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বেশিক্ষণ ইউজার থাকবে না। এটা সবাই জানে। তাহলে আমাদের ওয়েবসাইটের ভেতর আমরা ছবি অ্যাড করি কিভাবে স্যার? আমাদের ওয়েবসাইটের ভেতর ছবি অ্যাড করার সিম্পল পদ্ধতি হলো একটা ইমেজ ট্যাগ। আবার বলবো, আমাদের ওয়েবসাইটের ভেতর ছবি অ্যাড করার সিম্পল একটা উপায় হলো একটা ইমেজ ট্যাগ। যেমন বলেছিলাম, ছোট ছোট কিছু কিছু ট্যাগ আমাদের একসাথে জুড়ে অনেক বড় একটা ওয়েবসাইট তৈরি হয়, ঠিক সেরকম একটা ইমেজ ট্যাগ দিয়ে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ভেতর যে কোনো ছবি অ্যাড করতে পারি। সেটাই আমার এখানে বলা আছে। এখানে একটা আইএমজি ট্যাগ দেখুন, এটাকে আমরা আহ, বড় ভাষায় বলি ইমেজ ট্যাগ, বাট এটাকে শর্টে আপনি আইএমজি ট্যাগও বলতে পারেন। তো এই আইএমজি ট্যাগ দিয়েই কিন্তু আমরা একটা ইমেজ আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। এটা একটা সেমি সেমেন্টিক এইচটিএমএল ট্যাগ, অর্থাৎ এটাকে সেমেন্টিক নন সেমেন্টিক দুটোর মধ্যে এটা একটা মাঝখানের পজিশনে আছে। অর্থাৎ সেমি সেমেন্টিক কথার অর্থ হলো মানে এটা সেমেন্টিক বাট আবার নন সেমেন্টিক, এরকম একটা ব্যাপার। এই কারণেই বলছিলাম এত কিছু মনে রাখার কোনো দরকার নেই। সিম্পল মনে রাখুন, ইমেজ ট্যাগ দিয়ে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করি। সেই জিনিসগুলো এখানে লেখা। এটি হলো একটা ইমেজ ট্যাগ, এটি ব্যবহার করা হয় ইমেজ যোগ করার জন্য। ইমেজ বলতে এরকম আমার নামটা গুগলে গিয়ে সার্চ করবেন ঐন্দিল গোলদার, তাহলে আমার কিছু এম্বারাসিং ছবি আসবে। ঠিক সেরকম এগুলোকেই কিন্তু এক একটা ইমেজ বলা হয়। অর্থাৎ এই ইমেজগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমরা কিন্তু ইউজ করতে পারি একটা আইএমজি ট্যাগ। এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা করতে পারি, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাবো। এবার যাওয়ার পর আমি আগের সবকটা আমি একটু মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আমি ধরুন এখানে একটা H1 ট্যাগ নিচ্ছি, এটা জাস্ট ডেমনস্ট্রেশন। এটা আমি কি ইউজ করবো, এবার ইমেজ ট্যাগ বলে লিখে রাখছি যাতে আমরা বুঝতে পারি এখানে এর নিচে একটা ইমেজ ট্যাগ থাকবে। H1 ট্যাগ সবাই আমরা চিনি, সেরকমই জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য আমরা এখানে একটা লিখলাম কি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ লেখার পরে এবার কিন্তু আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। অথবা আমরা আরেকটু স্ট্রাকচার বানাতে পারি কি, আমরা গরুর রচনা আগের দিন লিখেছিলাম, সবার মনে আছে, সেটাই আমরা কন্টিনিউ করতে পারি। অর্থাৎ গরুর, তাহলে আমাদের প্র্যাকটিসও হয়ে যাবে গরুর রচনা। নেক্সট আসছে আমাদের একটা ধরুন H3 ট্যাগ ইউজ করব, যাতে আমাদের কে এটা বানিয়েছে, বাই ঐন্দিল, সবাই এটা ট্রাই করবেন গোলদা। তাহলে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা বুঝে যাব। এখানে আমি লিখলাম কি গরুর রচনা বাই ঐন্দিল গোলদার। এবার ধরুন রচনায় এবার আমাদের একটা ছবি অ্যাড করতে হবে, অর্থাৎ আমি এখানে গিয়ে একটা ছবি অ্যাড করতে পারি। তার আগে আমি একটা লরেম ইপসামও ইউজ করতে পারি। লিখবো লরেম 100 ওয়ার্ডের রচনা হবে আমাদের, সেভ করব, 100 ওয়ার্ডের গরুর রচনা আমাদের কাছে চলে এসেছে। এবার ধরুন আমাদের এই এক রচনার ভেতর আমাদের একটা গরুর ছবি অ্যাড করতে হবে। গরুর ছবি আমরা অ্যাড করতেই পারি, কিভাবে করতে পারি স্যার? আমরা কিন্তু এটা করতে পারি একটা ইমেজ ট্যাগ অর্থাৎ আইএমজি ট্যাগ দিয়ে। চলে যাই আমাদের ক্যানভাতে, এখানে গিয়ে দেখবো আইএমজি ট্যাগ, এটা ইউজ করে কিন্তু আমরা একটা ইমেজ আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি।
কিভাবে করব? সিম্পল। এবার আমি কি করব, এই পি ট্যাগের নিচে একটুখানি আমি স্পেস দেব। এটা দেওয়ার মানে হলো আপনাদের বোঝানোর জন্য যে ফাঁকা ফাঁকা দিয়ে করলে আমাদের দেখতে একটু সুবিধা হবে সেটার জন্য। এবার সবাই নিজের ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসুন। সবার ভিজুয়াল স্টুডিও কোডে আসার পর নিজের ভিজুয়াল স্টুডিও কোডে একবার টাইপ করুন IMG। সবাই কি লিখবেন? IMG। IMG শর্টে বলা হয়, ইমেজের শর্ট হলো IMG। IMG লিখে এন্টার প্রেস করবেন, আপনার সামনে একটা ইমেজ ট্যাগ চলে আসবে। এটা হলো একটা ইমেজ ট্যাগ। এবার এটা দেখে অনেকের কোশ্চেন আসবে, স্যার এখানে SRC কি, এখানে অল্ট কি? এগুলো কিন্তু আমি বলবো। জাস্ট আমার কথাটা শুনুন। একটা IMG লিখুন, লিখে এন্টার প্রেস করুন, আপনাদের সামনে ইমেজ লেখাটা, ইমেজ ট্যাগ একটা চলে আসবে। আবার দেখাই, IMG লিখবো, এন্টার প্রেস করবো, আমাদের সামনে একটা ইমেজ চলে আসবে, ইমেজ ট্যাগ চলে আসবে, মাই ব্যাড, একটা ইমেজ ট্যাগ চলে আসবে। কি করলাম? ভিজুয়াল স্টুডিও করেছিলাম আমি, লিখলাম IMG, এন্টার প্রেস করলাম, ইমেজ ট্যাগ চলে আসবে। করতে পেরেছি কি পারিনি একবার দেখি। সবাই এটা আমরা IMG ট্যাগটাকে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পেরেছি কিনা, ভিজুয়াল স্টুডিও করে অ্যাড করতে পেরেছি কিনা একবার শুনে নিই। সিম্পল IMG লিখুন, আপনাদের কিন্তু ওটা একটা ইমেজ ট্যাগ চলে আসবে। ওকে। করেছি করেছি, পেরেছি। ওকে স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, ওকে। তাহলে আশা করি হয়ে গেছে। তাহলে আমরা IMG ট্যাগটা এইভাবে আমরা আনতে পারি। একজন বললেন পি ট্যাগটা একবার বলেন স্যার। পি ট্যাগটা হলো আমাদের প্যারাগ্রাফের জন্য অ্যাড করা হয়। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এত লং ফরম্যাটের কিছু কিছু টেক্সট থাকে, অর্থাৎ বড় বড় টেক্সট আমাদের ওয়েবসাইটে যদি অ্যাড করতে হয়, তাহলে আমরা একটা পি ট্যাগ ইউজ করতে পারি। এটাই কিন্তু আমরা এখানে দেখে নিলাম। পি ট্যাগ দিয়ে আমরা তার মধ্যে গিয়ে লরেম 100 লিখলে আমাদের একটা 100 ওয়ার্ডের লরেম ইপসাম, এটা অনেকে জানে কিভাবে করতে হয়, আমি শিখিয়ে দিয়েছিলাম সবাইকে। সেটাই একবার দেখে নিন। সিম্পলি একটা পি ট্যাগ নিয়ে আসুন। পি ট্যাগ বাদ দিয়ে আপনারা যে কোনো ট্যাগে লরেম ইপসাম অ্যাড করতে পারেন, বাট পি ট্যাগেই কেন ইউজ করছে? কারণ পি হলো একটা ওরকম লং ফরম্যাট টেক্সটের জন্য ইউজ করা হয়। সেই কারণে এর মধ্যে গিয়ে লিখবো লরেম 100, এন্টার। 100 ওয়ার্ডের একটা লরেম ইপসাম চলে আসলো। সেভ করব, আমাদের ওয়েবসাইটে ফিরে যাবো। এরকম একটা ডামি টেক্সট বলে এগুলোকে, অর্থাৎ এগুলোর কোনো মানে হয় না, জাস্ট এগুলো জায়গা ভর্তি করার জন্য আমরা ইউজ করছি। কারণ 100 ওয়ার্ডের গরু রচনা লিখতে বসলে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, কারণ আমি রচনায় খুব বাজে। ওকে। সেই জন্য একটা ডামি টেক্সট আমি ইউজ করলাম। ডামি টেক্সট লিখে আমি সেভ করলাম, আমার কিন্তু এখানে ডামি টেক্সটটা দেখিয়ে দিল। লরেম লিখে একটা নাম্বার দেবেন, এন্টার প্রেস করবেন, আপনার সেই কটা নাম্বারের ওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এখানে দেখুন IMG, এখানে লেখা আছে SRC, আর এখানে লেখা আছে অল্ট। এখানে এই যে SRC লেখা আছে, এটাকে বলা হয় সোর্স। আবার বলি, SRC বলে যে লেখাটা আছে এটার নাম হলো সোর্স। সোর্স অর্থাৎ উৎস। উৎসকে আমরা ইংলিশে বলি সোর্স। ঠিক সেরকম ইমেজ ট্যাগেরও একটা উৎস আমাদের প্রোভাইড করতে হয়। অর্থাৎ উৎস মানে আমাদের যে ইমেজ আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাইছি, সেই ইমেজটা আমরা আনবো কোথা থেকে? সেই ইমেজটা তো আমাদের বাইরে থেকে আমাদের এনে তারপরে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হয়। সেই জন্যই এই ইমেজ ট্যাগের ভেতর আমাদের একটা উৎস দিতে হয়, যেই উৎসের ভেতর আমাদের অ্যাকচুয়ালি ইমেজটা থাকে। সেই উৎসটা আমরা কোথা থেকে আনতে পারি স্যার? সেই উৎসটা আমরা আনতে পারি কোনো গুগলের কোনো সার্চ রেজাল্ট থেকে, অথবা আমাদের পার্সোনালি নিজেদের কম্পিউটার থেকেও যদি অ্যাড করতে হয়, সেটাও কিন্তু আমরা করতে পারি। বাট ফর সিম্পলিসিটি আমরা গুগল থেকে ফার্স্টে দেখবো, তারপর আমরা আমাদের কম্পিউটার থেকে কি করে একটা ছবি আনি সেটাও কিন্তু দেখবো। ফার্স্টে কি করব? গুগলে যাব, গুগলে গিয়ে একটা গরুর ছবি সার্চ করবো। অর্থাৎ আমি চলে যাব এখানে, আমাদের নিউ ট্যাব। এখানে গিয়ে কি করব? লিখবো কাউ পিকচার, যেহেতু আমাদের গরু রচনা লিখতে হচ্ছে। কাউ পিকচার সার্চ করলাম, আমাদের অনেকগুলো গরু চলে আসলো। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি আমরা চুজ করতে পারি। কোথার থেকে? এখানে ধরুন এই একটা ছবি আছে, আমি একটু স্ক্রিনটাকে জুম বড় করি। করার পর আমি ইমেজেস এর মধ্যে গেলেও কিন্তু আরো অপশন আমি পেয়ে যাব। এখান থেকে আমি একটা ফানি দেখে একটা গরুর ছবি সার্চ করে, একটা কার্টুন ধরুন এটাই আমি ইউজ করছি। এটাকে ইউজ করার জন্য আমি কি করব? সিম্পল এটাকে একবার ক্লিক করব, পাশে এরকম ওপেন হয়ে যায়। হওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন থাকবে যে কপি ইমেজ অ্যাড্রেস বলে, এরকম কিছু একটা থাকবে। এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা সবার কম্পিউটারে থাকবে কারণ আমরা ব্রাউজার ইউজ করি। এটা ব্রাউজার ফ্রেন্ডলি ফিচার। কি করলাম? আমরা গুগলে যাব, যে কোনো ছবি সার্চ করব। সার্চ করার পর এরকম কিছু রেজাল্ট আসবে। সেখান থেকে পছন্দসই একটা ছবি ওপেন করব। ক্লিক করে ওপেন করলাম, পাশে এরকম ওপেন হলো। রাইট ক্লিক করব, এখান থেকে কি করব? কপি ইমেজ অ্যাড্রেস। এটা গুগল থেকে ছবি আনার জন্য।
সিম্পল কপি ইমেজ অ্যাড্রেস করলাম, আমাদের কিন্তু এই ছবিটার লিঙ্ক কপি হয়ে গেছে। কি করে বুঝবো কপি হয়ে গেছে? এবার এটাকে আমি একবার সাইডে নিয়ে আসি, স্ন্যাপ করে দিই। এবারে এসআরসির ভেতর আমি যদি গিয়ে কন্ট্রোল ভি অথবা যদি এখানে গিয়ে পেস্ট করি, পেস্ট বলে কোথায় লেখা আছে পেস্ট, পেস্ট করলে আমাদের যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট হয়ে যায়। এবার এটাকে যদি একবার সেভ করি, আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা গরুর ছবি চলে আসবে। বোঝাতে পারলাম? কি করলাম আর একবার দেখাই। ইমেজ ট্যাগ একটা নিলাম, ইমেজ ট্যাগ নেওয়ার পর একবার প্রথম থেকে করি। এখানে একটা আইএমজি ট্যাগ আমি নিলাম, নেওয়ার পর এই যে এসআরসির ভেতর অর্থাৎ সোর্স এর ভেতর, এসআরসি মানে হচ্ছে সোর্স অর্থাৎ উৎস, এই ইমেজ আমরা যে অ্যাড করব, ইমেজটার একটা সোর্স আমাদের প্রোভাইড করতে হয়। এখানে একবার আমি সেভ করছি, আমাদের এটা গায়েব হয়ে যাবে কারণ এখানে কোনো ইমেজ আমাদের নেই। এই সোর্স এর ভেতর গিয়ে আমাদের একটা ইমেজ এর লিংক দিতে হয়, অর্থাৎ লিংকটা আমরা বাইরে থেকে গুগল থেকেও আনতে পারি, ফেসবুক থেকেও আনতে পারি, বা আমাদের কিন্তু নিজেদের পিসি থেকেও আনতে পারি। তো আমরা ফার্স্টে দেখবো বাইরের থেকে অর্থাৎ গুগল থেকে কি করে আনি। এটা সিম্পল, আমি গরু রচনা লিখছি, অথবা চলুন এটাকে চেঞ্জ করে দিই, এটাকে বিড়ালের রচনা করে দিই, বেড়ালের রচনা। সেভ করি, আমাদের এখানে চেঞ্জ হয়ে গেল, এটা বিড়ালের রচনা। এবার গিয়ে এখানে যে ইমেজের এসআরসি দেখতে পাচ্ছেন, এই এসআরসির মধ্যে গিয়ে কিন্তু আমাদের একটা লিংক দিতে হয়, যেটায় আমাদের একটা বিড়ালের ছবি থাকবে। সেই লিঙ্কটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? আমরা গুগলে যাব, যাওয়ার পর সিম্পল আমি একটা সিম্পল প্রসেস বলছি। গুগলে গিয়ে ফার্স্টে আপনারা সার্চ করবেন ক্যাট পিকচার্স, অনেক বিড়ালের ছবি চলে আসলো। এখান থেকে আপনারা যে কোনো একটা ভালো দেখে যেটা পছন্দ সেরকম একটা বিড়ালের ছবি চুজ করুন। কোনটা চুজ করা যায়? ধরুন আমি এটা করছি, এটা একটা সুন্দর কিউট একটা ইমেজ। এবার এই ইমেজটাকে একবার ক্লিক করে ওপেন করলাম, পাশে এরকম ওপেন হলো। এখানে একবার রাইট ক্লিক করব, করার পর এখানে কপি ইমেজ অ্যাড্রেস বলে লেখা থাকবে, সবাই ম্যান্ডেটারি কপি ইমেজ অ্যাড্রেসটাকেই কপি করবেন। কপি ইমেজ অ্যাড্রেস করলাম, করার পর ভিজুয়াল স্টুডিও কোড একবার ফিরে যাই, যাওয়ার পর এসআরসির ভেতর গিয়ে আমরা এই ইমেজ অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কপি করলাম ইমেজ অ্যাড্রেস, এখানে গিয়ে আমার এসআরসির যে ডবল কোড তার মধ্যে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। দিয়ে এবার যদি আমি লাইভ প্রিভিউটা আপনাদের দেখাই যে আমরা করলামটা কি। এবার আমি কোডটা সেভ করিনি, কেন? আমাদের এখানে সাদা গোলটা আসছে, অর্থাৎ আমাদের কোড কিন্তু সেভড নয়। কন্ট্রোল এস প্রেস করবো, আমাদের একটা বিড়ালের ছবি অ্যাড হয়ে যাবে। সিম্পল লিংক দেওয়ার মাধ্যমে বাইরের থেকে আমরা একটা ছবি নিয়ে আমাদের কিন্তু বিড়ালের ছবিটা চলে আসলো। বোঝাতে পারলাম? ইমেজ ট্যাগ আমরা কিভাবে ইউজ করি সবার কি ক্লিয়ার? ইমেজ লিখবো, একটা লিংক দেবো এসআরসি তে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওটা চলে আসবে। যদি সেভড ইমেজ দিতে চাই, দেখাবো স্যার, অবশ্যই দেখাবো। ওকে, ইমেজ ট্যাগের ভেতর আমরা একটা এসআরসির ভেতর যে কোনো একটা ইমেজের লিংক দিলেই কিন্তু আমাদের ওটা চলে আসবে। এটাই হলো সিম্পল, আপনারা ইমেজ যদি অ্যাড করতে চান সেটার একটা প্রসেস। ওকে স্যার, লিংক অ্যাড্রেসের লিংক একই, লিংক অ্যাড্রেস আর লিংক কি একই? সিমিলার, একই না সিমিলার? একবার আমরা করে দেখি, অবশ্যই করুন। রিসাইজ করা যাবে স্যার, অবশ্যই করা যাবে, সেটাও অনেক পদ্ধতি আছে। অনেক বড় আসছে কারণ ছবিটা তাহলে রেজলিউশন অনেক বড়, সেটাকে আমাদের ছোটও করা যায়। ছবিটা অনেক বড় হয়ে গেছে, জুম আউট করে দেখতে পারেন। ছোট করা যায় না? অবশ্যই যায়। তা রেপ্লিট শো করছে না, রেপ্লিটের আমার শিওর না রেপ্লিটে আসবে কি আসবে না। আসার কথা, সবকিছু চলে যায়। বাট স্যার ইন্টারনেট কানেকশন না থাকলেও তখন কি শো করতে পারবে পিকচারটা? না, ইন্টারনেট থাকা লাগবে কখন? যখন আপনি এরকম গুগল থেকে ছবি আনছেন, যখন আপনার নিজের লোকাল মেশিন থেকে আনবেন তখন ইন্টারনেট না থাকলেও চলবে। স্যার লোকাল স্টোরেজে পিক শো হচ্ছে না, লোকাল স্টোরেজে পিকের জন্য আলাদা একটা পদ্ধতি আছে, সেটা বলবো স্যার। ইমেজ ট্যাগটা ক্লিয়ার কি ক্লিয়ার না সেটা একবার বলুন। ইমেজ ট্যাগে আমরা এসআরসি তে লিংক দিতে পারি, তাহলে আমাদের কিন্তু ওটা হয়ে যায়। ইমেজ ট্যাগটা ক্লিয়ার কিনা একবার বলুন। হ্যাঁ কি না বলে দিন। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার স্যার। ওকে, ইমেজ ট্যাগের লিংক আমরা এইভাবে করে থাকি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভেতর যে কোনো ইমেজ আমরা এইভাবেই করে থাকি। নিজের ডিভাইস থেকে কিভাবে দিব, নিজের ডিভাইস থেকে সেটাও বলবো, অবশ্যই বলবো, অত তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে এগোলেই আমাদের হবে। এবার তাহলে এখানে আর একটা জিনিস দেখার আছে, সেটা কি? এখানে দেখবেন অল্ট বলে ইজ ইকুয়ালস টু দিয়ে একটা লেখা আছে। এই অল্ট লেখাটার মানে খাতা পেন নিয়ে যারা বসে আছেন লিখে নেবেন। এটাকে বলা হচ্ছে একটা অল্ট টেক্সট, অর্থাৎ অল্টারনেটিভ একটা টেক্সট। অল্টের পুরো কথা কি? অল্ট মানে হচ্ছে, অর্থাৎ ALT মানে হচ্ছে অল্টারনেটিভ। এই অল্টারনেটিভ ইউজ করার মানে কি স্যার? অল্টারনেটিভ আমরা কখন ইউজ করব? আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইটে ভিজিট করেছেন যেখানে যদি আপনাদের
নেটওয়ার্ক স্লো থাকে, অথবা আপনাদের যদি ওয়েবসাইট লোড হতে হতে আপনার নেটওয়ার্কটা চলে যায়, কারেন্ট অফ হয়ে যায়, সিগন্যাল চলে যায় ফোনের, তখন দেখবেন আপনাদের ওয়েবসাইটে একটা ভাঙা ছবির মতো একটা আইকন আসে। ভাঙা ছবির মতো আইকন কোনটার কথা বলছি স্যার? অর্থাৎ আমি এখানে একটা দেখাই, ব্রোকেন ইমেজ HTML, এই যে এটার কথা বলছি আমি। এই আইকনটা কি সবার চেনা পরিচিত? এটা কি আমরা জানি, দেখেছি, অনেকেই দেখেছি? এই আইকনটা কি আমরা দেখেছি কোথাও? এই যে এখানে ভাঙা একটা ছবি, অর্থাৎ এটার মানে হলো ইমেজটা লোড হয়নি। এটা কি আমরা জানি, হ্যাঁ কিনা একবার কুইকলি আমি শুনে নেবো সবার কাছে। এটা কি আমরা চিনি? ভাঙা ছবি অর্থাৎ ব্রোকেন ইমেজ যাকে আমরা বলি, ভাঙা ছবির এটা কিন্তু আমরা অনেকেই চিনি। ঠিক আছে, অনেকেই বলে দিয়েছেন, তাহলে আমি মনে করবো অনেকেই চেনেন। যারা চেনেন না তাদের জন্য বলি, এটা হলো একটা ভাঙা ছবি অর্থাৎ ব্রোকেন ইমেজ। এটার মানে হলো যখন আমাদের ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইট, শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটই না, যে কোনো ওয়েবসাইটে আপনি যখন ভিজিট করবেন, তখন যদি আপনার ওয়েবসাইটটা লোড হতে হতে, অর্থাৎ ওয়েবসাইটে যদি কোনো ইমেজ, এরকম কোনো ইমেজ থাকে, ধরুন ইমেজটা অনেক বড়, সেই ইমেজটা আপনার লোড হতে অনেকটা টাইম নিচ্ছে। সেই লোড হতে হতে, লোড হওয়ার টাইমে আপনার ধরুন ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, অর্থাৎ রাউটার বন্ধ হয়ে গেছে, ওয়াইফাই চলে গেছে, সিগন্যাল, ফোনেরও নেটওয়ার্ক নেই, আপনি একদম বলতে পারেন যে কিছুই, আপনার কানেক্টিভিটি নেই। তখন এই ইমেজটা লোড হতে হতে আপনার একটা ইস্যু আসবে, অর্থাৎ ওই ইমেজটা ডাউনলোড হবে না, এবং তখন কি দেখাবে, এরকম একটা ব্রোকেন ইমেজের একটা আইকন দেখাবে, অর্থাৎ ইমেজটা তখন লোড হয়ে পারেনি। এবার সেই ইমেজটা যখন লোড হলো না, সেই স্থানে আপনি বুঝবেন কি করে যে ওখানে কি ইমেজ ছিল? একটা বিজনেস ওয়েবসাইট, যে ধরুন কনস্ট্রাকশনের একটা বিজনেস আছে তার। এবার তার ওয়েবসাইটে গিয়ে আপনি ধরুন ওয়েবসাইটটা লোড হতে হতে আপনার সেম এরকম একটা কারেন্ট চলে গেল, ইস্যু হয়ে গেল, আপনার ওয়েবসাইটটা লোড হয়নি ঠিকঠাক। সেখানে আপনার ওরকম কিছু ব্রোকেন ইমেজ আপনি দেখতে পাচ্ছেন। এবার ব্রোকেন ইমেজটা দেখে আপনি কি কখনো বুঝতে পারবেন যে ওখানে আসলে কি ইমেজ ছিল? কনস্ট্রাকশন ওয়েবসাইটে নিশ্চয়ই কেউ বিড়াল কুকুরের ছবি দিয়ে রাখবে না, এটা তো আমরা সবাই জানি। তাহলে সেই ব্রোকেন ইমেজের জায়গায় আমাদের কি কিছু টেক্সট যদি লেখা থাকতো, অর্থাৎ এই ব্রোকেন ইমেজের পাশে যদি আমাদের কিছু লেখা থাকতো যেখানে বলা হতো যে ইমেজটা আসলে কিসের ইমেজ ছিল, তাহলে কিন্তু আমরা এই ব্রোকেন ইমেজ থাকা সত্ত্বেও কিন্তু ওখানে লেখাটা দেখে বুঝে যেতাম যে এই ইমেজটা আসলে কিসের ইমেজ। ঠিক আছে, তো এই অল্ট টেক্সট দিয়ে কিন্তু এই ব্রোকেন ইমেজের পাশে আমরা একটা টেক্সট আনতে পারি। সেটা কেন? কারণ ওয়েবসাইট লোড হতে হতে যদি এরকম কোনো ট্র্যাজেডি হয়ে যায়, ভগবান না করুক হোক, কিন্তু যদি হয়ে যায়, তাহলে আমরা এই অল্ট টেক্সটের ভেতরে যা লিখে দেব, সেটা আমাদের ওই ইমেজের পরিবর্তে দেখিয়ে দেবে যে এখানে একটা বিড়ালের ছবি ছিল। কি করে? চলুন দেখি। আমি কি করব, এখান থেকে এই ইমেজটাকে একবার, মানে ইমেজটার লিঙ্কটাকে একবার মুছে দিচ্ছি, অথবা এখান থেকে আমি কি করবো, এখান থেকে ইমেজের লিঙ্কটাকে আমি নষ্ট করে দিই, একটু ডিস্ট্রয় করে দিই, সেভ করি। সেভ করার সাথে আমাদের ইমেজটা চলে গেছে। এবার এখানে দেখবেন অল্ট টেক্সট যেটা আছে আমাদের, অর্থাৎ আমি এই লিঙ্কটা কিন্তু এখন আর ভ্যালিড নয়, সেই কারণে কিন্তু কোনো ইমেজ লোড হয়নি। এই জিনিসটাই, এই অল্ট টেক্সটের বদলে অল্ট যে আমাদের, এটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট গুলোর কাজ হলো এরকম ছোট ছোট ফাংশনালিটিকে অ্যাড করা। এই অল্টের ভেতর গিয়ে যদি আমরা কোনো টেক্সট অ্যাড করি, ধরুন এটা কিসের ছবি ছিল, এটা একটা বিড়ালের ছবি ছিল, তাহলে আমরা কি করতে পারি, বিড়ালের ছবি, সেভ করব। আমাদের ওয়েবসাইটে ছবি লোড হয়নি, আমাদের তার বদলে বিড়ালের ছবিটা দিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে ছবিটা লোড হয়নি, এখানে সবাই দেখবেন, এখানে যে আমাদের ছবিটা লোড হয়নি, সেই ছবিটা কিসের ছবি ছিল এবার কি আমরা দেখে বলতে পারবো? এটা কিন্তু একটা বিড়ালের ছবি ছিল। অর্থাৎ এখানে বিড়ালের ছবি আমি লিখে রেখেছি, এটার বদলে যদি আপনি কি করতে পারেন, এটা একটা গরুর ছবি লিখতে পারেন। তবে ওটা মিসলিডিং হবে, কারণ ছবিটা বিড়ালেরই ছিল অ্যাকচুয়ালি। সেরকম আমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। এই অল্টের কাজ কিন্তু খুবই ক্রুশিয়াল, অর্থাৎ এই অল্ট টেক্সটের কাজ আমাদের খুবই দরকার। কারণ একটা ভালো ওয়েব ডেভেলপার হতে গেলে এই ছোট ছোট জিনিসগুলো, এটাকে বলে অ্যাটেনশন টু ডিটেল, এগুলো কিন্তু আমাদের লাগে। যে ছবি আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন তার একটা অল্ট টেক্সট দেওয়া মাস্ট। কারণ ওয়েবসাইট সবার ফোনে সবসময় লোড নাও হতে পারে। আপনার ওয়েবসাইটে গিয়ে যদি কেউ এরকম একটা ব্রোকেন ইমেজ দেখে, তার বদলে যদি সে দেখে শুধু ব্রোকেন ইমেজটাই দেখাচ্ছে তাকে, তখন সে তো বুঝতে পারবেই না যে সেখানে কিসের ইমেজ ছিল। তার ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হয়ে যাবে তখন। তখন আপনি যদি এরকম একটা অল্ট টেক্সট অ্যাড করে রাখেন, অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট, তাহলে আপনার ওই ছবিটা কিসের ছিল সেটা কিন্তু আপনি বুঝিয়ে দিতে পারবেন। এখানে আমার কিসের ছবি ছিল, এটা একটা বিড়ালের ছবি ছিল। সেভ করব। আমাদের এখানে ছবিটা যেটা লোড হয়নি, সেটা ছিল একটা বিড়ালের ছবি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? অল্ট
টেক্সট অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট কেন ইউজ করি? যে ছবিগুলো আমাদের ওয়েবসাইটে লোড হয় না তার বদলে আমাদের একটা লেখা লিখতে হয়, যেটা দেখে আমাদের ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে সে বুঝে যাবে যে আসলে ইমেজটা কিসের। সেটাকেই বলা হয় একটা অল্টারনেটিভ টেক্সট অথবা অল্ট টেক্সট। লোড হলে আসবে না তো টেক্সট, না লোড হলে তখন আপনার টেক্সট আসবে না, ওটাই মজা। খুব সুন্দর কোশ্চেন করেছেন। লোড হলে কিন্তু এই টেক্সটটা দেখাবে না, লোড হয়ে গেলে ছবিটা ছবির মতোই দেখাবে। ছবিটা যখন লোড হবে না এরকম একটা সিচুয়েশন আসবে যেখানে ছবিটা লোড হয়নি কোনোভাবে, তখন এই অল্ট টেক্সটটা আপনারা দেখতে পারবেন। আশা করি ক্লিয়ার। এবার এখানে কিছু জিনিস দেখার, সেটা হচ্ছে আমরা আমাদের ডিভাইস থেকে কিভাবে কোনো একটা ইমেজ নিয়ে অ্যাড করতে পারি। ডিভাইস থেকে অর্থাৎ আমাদের অফলাইন আমাদের যে ছবিগুলো লোড হবে আমাদের ওয়েবসাইটে সেগুলো আমরা কি করে নিয়ে আসতে পারি। তাহলে আমি একটা নতুন ইমেজ জেনারেট করি, ইমেজ ট্যাগ আইএমজি লিখবো। এবার একটু ভালো করে ফলো করবেন, কি বলতে যাচ্ছি এটা আমি এখনই দেখাচ্ছিলাম না, কারণ অনেকের কনফিউশন হতেই পারে যে স্যার কি করে কপি পেস্ট করবো ইমেজ সেই জিনিসগুলো। বাট যারা পারেন তারা তো অবশ্যই পারেন। তাহলে আমি একটা ইমেজ ট্যাগ নিলাম। এবার আপনাদের কাজ কি, এই যে ভিজুয়াল স্টুডিও কোডের আপনাদের পাশে এই যে ওয়ার্ক স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় একটা ওয়ার্ক স্পেস, অর্থাৎ এখানে আপনার সব রকম ফাইল ফোল্ডার থাকে। সেরকম এখানে এসে আপনি একটা ইমেজও অ্যাড করতে পারেন। কিভাবে? আমরা আমাদের ফাইলে যাব, যার যার ডিস পিসি একবার ওপেন করবেন। ডিস পিসিতে গিয়ে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারেন। কি ছবি? আমি এখান থেকে সিলেক্ট করব, ধরুন কোনো একটা ছবি, ডাউনলোডস এর মধ্যে কোনো ছবি আছে কিনা এটাই সিলেক্ট করতে পারি। এটাও একটা বিড়ালেরই ছবি। আমি এখান থেকে ছবিটাকে কপি পেস্ট করব। সিম্পলি কপি পেস্ট করা আমরা জানি কি করে করতে হয়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অথবা ছবির উপরে গিয়ে রাইট ক্লিক করলেও আপনি কপি করতে পারবেন। করার পর ভিজুয়াল স্টুডিও কোডে এসে এই যে ফাঁকা স্থানে ক্লিক করবেন, এরকম একটা ব্লু কালারের বর্ডার আসবে। আসলে এখানে গিয়ে আপনি এটাকে কন্ট্রোল ভিও করতে পারেন, অথবা এখানে গিয়ে কিন্তু পেস্টও করতে পারেন। এখানে আমাকে অপশনটা কেন দিচ্ছে না আমি জানি না, বাট কন্ট্রোল ভি করলে আমাদের এই ইমেজটা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে পেস্ট হয়ে যায়। কি করলাম আর একবার দেখাই। ছবিটাকে আমি একবার ডিলিট করে দিচ্ছি। কি করব আবার, আমার ফাইন্ডার অথবা যারা উইন্ডোজে আছেন দিস পিসিতে যাবেন, নিজের একটা পছন্দসই ছবি চুজ করবেন। এখানে আমি যে কোনো একটা ছবি চুজ করছি, আপনারাও যে কোনো একটা ছবি কিন্তু চুজ করতে পারেন। এখান থেকে ধরুন আমি এই ছবিটা অ্যাড করব, অর্থাৎ এটা একটা কোডের ছবি। এখান থেকে আমি এই ছবিটাকে কপি করব, অর্থাৎ রাইট ক্লিক করব ছবির ওপর, কপি করলাম। ভিজুয়াল স্টুডিও কোডে এসে এই যে ফাঁকা স্থান এখানে ক্লিক করলাম, করার পর কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু আমাদের চলে আসবে। এই ছবিটা আসার সঙ্গে আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের ওয়ার্ক স্পেসে আমরা ছবিটাকে অ্যাড করে ফেলেছি। এবার আপনারা সিম্পলি এইচটিএমএল এ যেখানে ইমেজ ট্যাগটা লিখেছেন সেখানে গিয়ে এবার আপনাদের কাজ হলো এই জিনিসটাকে ফলো করা। এসআরসির ভিতর গিয়ে ফার্স্টে লিখবেন একটা স্ল্যাশ। স্ল্যাশ লেখার সাথে আপনাদের ছবিটার সাজেশন দিয়ে দেবে। এখানে যে ছবিটা অ্যাড করলাম তার নামটা দেখবেন কার্বন ব্র্যাকেটের মধ্যে 1.png। সেরকমই কিন্তু এখানে স্ল্যাশ লেখার সাথে আমাদের এখানে কার্বন ব্র্যাকেটে 1.png বলে একটা ছবি চলে এসেছে। এটাকে সিলেক্ট করব, আমাদের এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার সাথে এখানে অল্টের ভেতর গিয়ে আমি একটা লিখতে পারি কোডের ছবি। এইভাবে লেখে না কেউ, বাট আমি জাস্ট ফান পারপাসে দেখাচ্ছি, কোডের ছবি বলে লিখে রাখতে পারেন অল্টের ভেতর। যদি ছবিটা লোড না হয় তাহলে আমাদের ওটা দেখাবে। সেভ করি। আমাদের আমাদের ভিজুয়াল স্টুডিও কোড থেকে বেরিয়ে আমরা যখন আমাদের কোডের ভেতরে সরি আউটপুটে আসবো তখন কিন্তু আমরা ওটা দেখতে পারবো। খুবই বড় মাপের একটা ছবি, সেই কারণে এত বড় করে লোড হচ্ছে। এটাকে ছোট বড় করার পদ্ধতি কিন্তু এর পরে বলবো। আমি এটা দেখাচ্ছি না কারণ অনেকের ছবি হ্যান্ডি নাও থাকতে পারে, সেই জন্য অনেকের হয়তো এখন নাও হতে পারে সেটা, বাট এইভাবে কিন্তু আমরা করে থাকি। কি করলাম, একটা নিজের পছন্দসই ছবি কপি করলাম, ভিজুয়াল স্টুডিও কোডে এসে সেটাকে পেস্ট করলাম, করার পর ইমেজের এসআরসি তে একটা স্ল্যাশ দিলাম, অর্থাৎ এরকম একটা ইমেজের এসআরসির ভেতর গিয়ে লিখবো স্ল্যাশ অর্থাৎ ফরওয়ার্ড স্ল্যাশ। তারপরে গিয়ে আপনারা যে ছবিটা সিলেক্ট করেছেন, ভিজুয়াল স্টুডিও কোড এতটাই স্মার্ট সে সাজেশন দিয়ে দেয়, সেই ছবিটাকে একবার সিলেক্ট করবেন, আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এটাকে সেভ করব, কোডে ফেরত যাব, মানে সরি আউটপুট দেখবো, এখানে কিন্তু ছবিটা আমাদের দেখিয়ে দিয়েছে। এটা আপনাদের এখনই করতে হবে না, বাইরের থেকে ছবি কপি করে পেস্ট করুন, তাহলে কিন্তু আপনাদের হবে ওটা, ভালো বুঝতে পারবেন। এটা ছিল বাইরের থেকে ছবি নিয়ে আসার পদ্ধতি, অর্থাৎ সরি বাইরের থেকে না, নিজের পিসি থেকে ছবি নিয়ে আসার পদ্ধতি। আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা আপাতত আমি একটুখানি কম প্রেসার দেবো, কারণ এটা এখনই সবাই করতে যাবেন না। অনেকের ছবি কি বলে, অনেকের ছবি হয়তো হ্যান্ডি নাও থাকতে পারে, অনেকের নামের জন্য নাও আসতে পারে, সেই কারণে বাইরের থেকে ছবি আনাটা সবাই প্রেফার করুন আপাতত। স্যার আমার পিসির কোনো ফটো দেখাচ্ছে না, সেটা স্যার আপনার প্রবলেম, আমার কি করার আছে স্যার। জেপিজি পিক তো আহ হথে না কি লিখেছেন সোমনাথ বাবু বুঝতে পারলাম না। সব রকম এক্সটেনশন চলে, পিএনজি জেপিজি সব রকম চলে। ড্র্যাগ এন্ড ড্রপ করলে হবে স্যার, অবশ্যই হবে,
ওটাও কপি পেস্ট করার একটা সিম্পল উপায়। অনেকে বলছেন রিপিট রিপিট, আপনাদের জন্য একবার কুইকলি রিপিট করে দিই কি করলাম। বাইরে থেকে ছবি আনা দেখলাম গুগল থেকে, আশা করি সবার সেটা ক্লিয়ার। এবার আমরা দেখব আমাদের নিজেদের পিসি থেকে কি করে ছবি আমরা ইম্পোর্ট করতে পারি ভিজুয়াল স্টুডিও কোডের ভেতর। সিম্পলি আমরা চলে যাব আমার ক্ষেত্রে ফাইন্ডার, আপনাদের ক্ষেত্রে দিস পিসি হবে। আমাদের যেখানে ছবি থাকে সব রকম সেখানে চলে যাবেন। সেখান থেকে নিজের একটা পছন্দ ছবি চুজ করবেন। আমি এখানে ধরুন এই ছবিটা এখন চুজ করছি, এই বিড়ালের একটা ছবি, শুয়ে থাকা ছবি। এটাকে আমি কপি করব। কপি করব অথবা কন্ট্রোল সি, ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলেও আপনাদের কপি হয়ে যায়। এটাকে আমি কপি করছি, করার পর আমি চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডের ভেতর। এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমার এখন লাগবে না। এবার গিয়ে আমি এখানে যদি আমার ছবিটাকে কন্ট্রোল ভি করি, অথবা এখানে পেস্টের অপশন আমার দিচ্ছে না, বাট আপনাকে পেস্টের অপশন দিয়ে দিতেও পারে। তো এখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন, আপনাদের ছবিটা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে অ্যাড হয়ে যাবে। কপি পেস্ট, সিম্পল। কপি পেস্ট করার পর এবার আপনি চলে যাবেন ইমেজ ট্যাগে, যেটা আপনি লিখেছেন সেটাকে এবার আমি নতুন করে লিখি, আইএমজি লিখবো। সেম প্রসেস, এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, ফরওয়ার্ড স্ল্যাশ। এসআরসির যে ডবল কোটেশন আছে ভালো করে দেখবেন, এসআরসির ডবল কোটের মধ্যে আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ লিখছি। আবার করি, এসআরসি যে ডবল কোটেশন আছে তার মধ্যে গিয়ে লিখবো একটা ফরওয়ার্ড স্ল্যাশ। তার সাথে আমাদের কিন্তু ইমেজটা দেখিয়ে দেবে। এখানে দেখুন ইমেজটার নাম এই, আর এই নামটা কিন্তু সেম, ইমেজের সাজেশন আমাদের দিয়ে দিয়েছে। এটাকে একবার সিলেক্ট করি, করার পর সেভ করি। আমাদের ওয়েবসাইটে এবার ফেরত যাব, গিয়ে কিন্তু বিড়ালের ছবিটা আমরা দেখে নিতে পারবো। কপি পেস্ট, ইমেজের এসআরসি তে এসে শুধু পাথটাকে দিতে হয়, এটাকে বলা হয় ফাইল পাথ। এটাকে আমরা এখান থেকে নিয়ে আসছি, সেই কারণে এখানে আমরা স্ল্যাশ দেব। স্ল্যাশ দিলেই কিন্তু আমাদের এখানে ইমেজটা দেখিয়ে দেবে। সেভ করব, আমাদের ইমেজটা কিন্তু চলে আসলো। বোঝাতে পারলাম স্যার ম্যাম, যারা ছিলেন, যারা জিজ্ঞেস করছিলেন নিজের পিসি থেকে কিভাবে আনবো? বোঝাতে পেরেছি? যাদের নেটওয়ার্ক ইস্যু ছিল তারা কি বুঝতে পেরেছেন? ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা নিজেদের পিসি থেকে আমাদের এইভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয়। ফটোটা ছোট করবো কি করে সেটাও দেখাবো, ডোন্ট ওয়ারি। সবাই এইটুকু করতে পেরেছেন কিনা বলুন এবার। হ্যাঁ স্যার, বাট অনেক বড় হয়ে গেছে ইমেজটা, সেটাও ছোট করবো, এখনই করবো, ডোন্ট ওয়ারি। অ্যাড এর অপশনটা কোথায় পাবো? অ্যাড মানে স্যার শুধু অ্যাড কোথায় পাবেন মানে বুঝলাম না। কোন এক্সটেনশন ইউজ করা? কিসের কোন এক্সটেনশন স্যার? লাইভ সার্ভার ইউজ করছি আমরা ছবিটাকে, ছবিগুলো অথবা কোডটাকে আমরা আউটপুট দেখার জন্য। তনু বলছেন হয়নি। স্যার যেভাবে বললাম একবার ট্রাই করুন, তাহলে আপনার হয়ে যাবে। ইমেজ আসেনি, ইমেজ না আসলে ম্যাম আমার কিছু করার নেই। আমার এই পদ্ধতিতে এটাই একমাত্র পদ্ধতি, নিজের পিসি থেকে ইমেজ নিয়েছে কপি করে পেস্ট করে আপনাদের এটা কিন্তু হয়ে যাবে। এবার আপনাদের যদি না হয়, আপনাদের হয়তো ফাইল পাথে কোনো প্রবলেম আছে অথবা ইমেজে কোনো প্রবলেম আছে, তার জন্য হয়তো সেটা হচ্ছে না। যারা কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করেননি তারা মেকশিওর করবেন ইন্টারনেটটা কানেক্ট করে নেওয়ার। কারণ বাইরে থেকে যদি আপনি ইমেজের লিঙ্ক নিয়ে আসেন তাহলে কিন্তু ইন্টারনেট মাস্ট। এখানে লোকালে হয়তো চলেও যাবে, বাট বাইরের থেকে ইন্টারনেটের থেকে লিঙ্ক নিয়ে আসলে, যেমন গুগল থেকে ফার্স্ট আমি দেখালাম, আপনার কিন্তু ইন্টারনেট লাগবেই। বুঝতে পারলাম? তাহলে এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি ইমেজ অ্যাড করার, অর্থাৎ নিজের পিসি থেকে ইমেজ অ্যাড করার একটা পদ্ধতি। এবার আমাদের এখানে আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি ইমেজটা কিন্তু অতিরিক্ত বড়, অর্থাৎ 100% জুমেও কিন্তু ইমেজটা আমাদের ছোট বড় মানে বড় হয়ে গেছে। আমরা কিন্তু পরে আমরা ইমেজটা বাইরে চলে গেছে আমাদের ওয়েবসাইটে। সেটাকে ছোট করবো কি করে? এখানে যে অল্ট লেখা আছে, এখানে আমি অল্টের ছবি, অল্টে অ্যাড করবো বিড়ালের ছবি। এটা কিন্তু ইমেজ ছোট বড় করার সাথে কোনো সম্পর্ক নেই। এটা বিড়ালের ছবি, ছবি, সেভ করি। এবার গিয়ে সবাই দেখুন, আপনাদের যে ইমেজ ট্যাগের লাস্টে এই যে অল্ট এর পরে ডবল কোটেশন শেষ, তারপরে দেখবেন যে একটা গ্রেটার দেন চিহ্ন আছে, তার মধ্যে থেকে আপনাকে এইটা লিখবেন। এটার মধ্যে থেকেই লিখবেন, এটা কিন্তু মাস্ট, ইমেজ ট্যাগের মধ্যে থেকেই কিন্তু এটা আমাদের লিখতে হবে। এটা হলো একটা অ্যাট্রিবিউট। অর্থাৎ এখানে গিয়ে যদি আপনি লেখেন হাইট, HEIGHT, হাইট লিখে আপনি যদি এন্টার প্রেস করেন, আপনার এরকম একটা অ্যাট্রিবিউট ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে দেয়। কি করলাম আরেকবার বলি, ইমেজ ট্যাগ আমাদের এরকম থাকবে। ইমেজ ট্যাগের অল্টের শেষে যেখানে আমাদের ডবল কোটেশন শেষ হচ্ছে, ভালো করে দেখবেন, সেখানে গিয়ে একবার ক্লিক করবেন। এটা যেন বাইরে ক্লিক না হয়, ভেতরেই যেন থাকে, অর্থাৎ এই গ্রেটার দ্যানের ভেতরে থাকতে হবে। গ্রেটার দ্যানের ভেতরে থেকে একটা স্পেস দেব, দিয়ে লিখবো HEI। লেখার সাথেই আমাদের কিন্তু হাইট বলে একটা সাজেশন ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে দিয়েছে। এখানে গিয়ে যদি হাইট লিখে এন্টার প্রেস করি, আমাদের
ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা অটো কমপ্লিট করে দিয়েছে। এখানে আমরা হাইট কিন্তু দিতে পারি। এখানে হাইটের মধ্যে গিয়ে আমাদের কি দিতে হয় স্যার? এখানে গিয়ে আমাদের হাইট দিতে হয়, অর্থাৎ ইমেজের কতটা হাইট আমরা রাখতে চাই সেটা আমাদের প্রোভাইড করতে হয়। এখানে গিয়ে ধরুন আমি 200 লিখবো, 200 লিখলে আমাদের ইমেজটা ছোট হয়ে যাবে, অর্থাৎ 200 এটা হচ্ছে পিক্সেলস এর ভ্যালু হয়। এটা যখন সিএসএস আমরা এক্সটেন্সিভলি শিখবো তখন বুঝবো পিক্সেলের ভ্যালু কেন ইউজ হয়, এটা কি করতে ইউজ করা হয়। কিন্তু শুধুমাত্র যদি আপনারা 200 লেখেন এটা অ্যাকচুয়ালি পিক্সেলেই হয়, অর্থাৎ 200 এখানে যদি পরে পিএক্সও লেখেন তাও সেটা কাজ করে, বাট 200 লিখলেও কিন্তু আপনার এটা চলে যাবে। হাইট লিখবো, ইজ ইকুয়ালস টু দেবো, ডাবল কোটেশনের মধ্যে লিখবো 200, 400, 500, আপনাদের যা খুশি সেটা আপনারা লিখতে পারেন। এখানে 400 লিখলাম, ইমেজটা একটু বড় হয়ে গেল। এবার এখানে গিয়ে যদি 500 লিখি আর একটু বড় হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা ইমেজটাকে রিসাইজ করতে পারি। হাইট ইজ ইকুয়ালস টু দেবো, 500 লিখবো, 500, 600 আপনাদের ইমেজের উপরে ডিপেন্ড করে, সেটা আপনারা দেখবেন কোনটা আপনাদের সুটেবল হচ্ছে। হাইট ইজ ইকুয়ালস টু 500 প্লাস, এই লাইনটা সবাই দেখে নিজের কোডে একবার ট্রাই করুন, আপনাদের কিন্তু ইমেজটা রিসাইজ হয়ে যাবে। বোঝাতে পারলাম? শুনে নি একবার। হাইট লিখে ইজ ইকুয়ালস টু দিয়ে তার ভেতর গিয়ে একটা নাম্বার দিতে হয়, তাহলে কিন্তু আমাদের ইমেজটা রিসাইজ হয়ে যায়। ওকে, হয়েছে হয়েছে, ওকে। ওকে, এটাই ছিল হাইট। একজন বলছেন উইথ করতে হবে না স্যার। উইথ দিলে আপনার ছবিটা কিন্তু একটুখানি মানে চেপে যাবে, আপনি সেটা দেখতে পারবেন না, ভালো আসবে না, সেই কারণে হাইট দিয়ে যদি করেন ইমেজটা আপনার নর্মালি থাকে, বাট ইমেজটার সাথে মানে আপনার কোনো ছেড়ছাড় হয় না, ইমেজটার হাইট হিসেবে ছোট হয়ে যায়, তার উইথটা কিন্তু জায়গাতে জায়গায় থাকে। স্যার বাটন ট্যাগ নিচে নেমে গেছে, বাটন ট্যাগ নিচে নেমে গেছে, তাহলে স্যার ইমেজ ট্যাগ যেহেতু একটা ব্লক লেভেল সেটা আমি এখন বলছি না, তো বাটন ট্যাগটাকে উপরে তুলে দিন, অর্থাৎ ইমেজের আগে বাটন ট্যাগটাকে দিন, উপরে চলে যাবে। স্যার দুটো ইমেজ দিতে পারবো না? অবশ্যই পারবেন, কোনো লিমিট নেই, যত খুশি অ্যাড করুন না। স্যার আমি সবে জয়েন করলাম, যদি আজকে ক্লাসটা একটু রিভাইজ করে দিতেন ভালো হতো। আজকে ক্লাসে স্যার শুধুমাত্র ইমেজ ট্যাগ ইউজ করেছি। ইমেজ ট্যাগ এটাকে দেখে নিজে করুন, তাহলে কিন্তু স্যার আপনার হয়ে যাবে। স্যার বাটন ট্যাগ ইমেজ ট্যাগের আগে আছে তাও ক্লিয়ার না স্যার, মানে আপনি কি বলতে চাইছেন? একটুখানি পরে আমি জিজ্ঞেস করছি, কোয়ারি থাকলে আমাকে বলবেন, কোয়ারিতে গিয়ে আমি সবার সলভ করে দেবো। এটা কিন্তু আমরা করলাম কি, নিজেদের পিসি থেকে ছবি নিয়ে আসলাম, সেটাকে কিন্তু আমি অ্যাড করেছি। এবার যারা চাইছেন বাইরের থেকে ছবি আনবেন তাদের পদ্ধতি আমার বলা আছে, তারা কিন্তু সেটা করেও বাইরের থেকে কিন্তু ছবি নিয়ে আসতে পারবেন। বাইরে থেকে ছবি নিয়ে আসার পর যদি ছবিটা ছোট বড় করতে হয়, এরকম হাইট বলে একটা প্রপার্টি হয়, এটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমি বোঝাবো পরে, কারণ আমাদের সেই সেকশনে আমরা এখনো পৌঁছাইনি। হাইট ইজ ইকুয়ালস টু দিয়ে কোটেশনের ভেতরে যদি আমরা গিয়ে কোনো নাম্বার প্রোভাইড করি, নাম্বারটা গিয়ে কিন্তু একটা ইমেজের রেজলিউশনে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ 500 পিক্সেলের আমাদের হাইট আমরা আমাদের ইমেজকে দিতে চাইছি, সেই হিসেবে কিন্তু ইমেজটা আমাদের রিসাইজ এখানে হয়ে যাবে। এখানে গিয়ে আপনি 200, 100 করেও দেখতে পারেন, আপনার ইচ্ছা যেটা আপনার ওয়েবসাইটে লাগবে সেটা গিয়ে করবেন। 100 করবো, একদম ছোট হয়ে যাবে ইমেজটা। এখানে গিয়ে একটু 500 আমাদের ভালো ছিল, 600 করলে আমাদের আরো একটু বড় হয়ে যাবে। এই জিনিসগুলো নিজেরা করে দেখতেই পারেন। তাহলে বিড়ালের রচনা লিখলাম, আমরা ডামি টেক্সট অ্যাড করলাম, আমাদের এখানে একটা ইমেজও অ্যাড করলাম। ইমেজের নিচে গিয়ে আমরা কোনো লিঙ্কও অ্যাড করতে পারি, যে লাইক বাটনও অ্যাড করতে পারি, অর্থাৎ এখানে আমরা ছোট্ট একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। কি করবো, এখানে একটা বাটন ট্যাগ অ্যাড করি, লাইক, তাহলে এটা পাশাপাশি চলে আসছে। এবার যিনি বলছিলেন যে স্যার আপনার ইমেজটা পাশাপাশি আসছে, ওপর নিচে আসছে, আমার যেহেতু পাশাপাশি আসছে আমি একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি, অর্থাৎ আমি ইমেজের পরে গিয়ে এরকম একটা বিআর লিখে এন্টারপ্রেস করতে পারি, আমাদের ইমেজটার নিচে কিন্তু এরকম বাটনগুলো চলে যাবে। এবার লাইক, তার সাথে আমি আর একটা বাটন বানাই, সরি বাটন না, বাটন। এখানে লিখবো শেয়ার, তারপরে লিখবো বাটন আর একটা, শেয়ার আর একটা কি দেওয়া যায়, কমেন্ট। চলুন, আমাদের একটা সুন্দর পোস্ট রেডি। একটা আমাদের বিড়ালের রচনা আছে, বায়ো ইন্দিল গোলদার, একটা ডামি টেক্সট, তার সাথে একটা ছবি, নিচে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটা করলে কিন্তু আপনাদের ওয়েবসাইটের একটা স্ট্রাকচার একটা বলতে পারেন তৈরি হয়ে যেতে পারে। সিম্পল একটা ওয়েবসাইটের স্ট্রাকচার করলাম। যাদের কোয়েরি ছিল যে স্যার ছবির পাশে যদি বাটন আসে সেটাকে নিচে নামাবো কি করে, এরকম একটা বিআর ট্যাগ ইউজ করবেন, এটাকে বলা হয় একটা লাইন ব্রেকিং ট্যাগ। তো এই বিআর ট্যাগ ইউজ করে আপনারা কিন্তু একটা লাইনের ব্রেক দিতে পারেন, অর্থাৎ পাশাপাশি যে জিনিসগুলো ছিল সেগুলোকে কিন্তু আপনারা উপর নিচে নিয়ে আসতে পারেন। বোঝাতে পারলাম? বাটন ট্যাগ, বাটন ট্যাগটা আমরা এই জন্য ইউজ করি, বাটন ক্রিয়েট করার জন্য, এটা সবাই কিন্তু আমরা জানি। ক্লিয়ার হলো জনগণ? একবার শুনি।
কুইকলি একবার রিক্যাপ না সরি কুইকলি একবার বলে দিন এইটুকু আপনাদের হয়ে গেছে কিনা। ইমেজটাকে আমরা কিছু কিছু জিনিস আজকে দেখলাম, সবাই বলুন। সেই মজা লাগছে, আরো মজা আছে স্যার, সামনে অনেক কিছুই পাবেন। এখনো তো আমরা বুটস্ট্র্যাপের ভেতর ঢুকিনি। বুটস্ট্র্যাপে গেলে তো আপনাদের ওয়েবসাইটে বলবেন স্যার এগুলো কি হচ্ছে, আমরা এগুলো কি করছি, সেগুলো কিন্তু আমরা সামনে আছে। স্যার উইথও দিতে পারি, উইথ দিয়েও কিন্তু হয়, সেটা আপনারা নিজেরা ট্রাই করুন। স্যার হাইটটা একবার দেখিয়ে দিন। আচ্ছা দেখাবো, অবশ্যই। হাইটটা চেঞ্জ হচ্ছে না আমার ইমেজের, 100 করলাম তাই আচ্ছা 100 করলাম, তাও আপনার হচ্ছে না, তাহলে স্যার আপনার ইমেজটা হয়তো হাইট হিসেবে ছোট হয়ে গেছে, অথবা বড় আছে বেশি, অথবা প্রবলেম হতেই পারে। অন্য একটা ইমেজের তৈরি করুন। স্যার আই এম ওয়েটিং ফর বুটস্ট্র্যাপ অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, সামনেই আছে ম্যাম। আই হোপ ম্যাম, তো সামনেই আছে আমাদের বুটস্ট্র্যাপ, সেটা কিন্তু আমরা করতে পারবো। স্যার স্টাইল কবে শিখবো? সামনেই, খুব শিগগিরই। এইচটিএমএল এ বেশি কিছু নেই, এইচটিএমএল এ শুধু স্ট্রাকচার তৈরি করতে হয়। বাকি আমাদের স্টাইলিং আর হচ্ছে আমাদের যত জাভাস্ক্রিপ্ট আছে সবকিছু কিন্তু আমাদের ওয়েবসাইটের বলতে পারেন ব্রেন অথবা জামা কাপড়। সাজানো গোছানো, আমাদের তার ব্রেন দেওয়া, তাকে কিছু লজিক প্রোভাইড করা, সেগুলো কিন্তু সামনেই আমরা শিখব। স্যার রেপ্লিটে পিক শো হচ্ছে না, ইমেজ আইকন আসছে। তাহলে স্যার রেপ্লিটের আমি কথা বলতে পারবো না, রেপ্লিট খুবই ঝামেলা করছে, আমি কদিন দেখছি। তাদের আমি মানে যাদের রেপ্লিটে প্রবলেম হচ্ছে তাদের জন্য আজকে একটা অ্যাপ আমি রেখেছি, সেটাও দেখাবো। ক্যাপশনটা ছোট বড় করা যাবে না। ক্যাপশন কোনটা স্যার? ইমেজ পাথ পেস্ট হয়েছে বাট ইমেজটা আসছে না, অন্য ইমেজ ট্রাই করে দেখুন। এইচটিএমএল এর ওয়েবসাইট কি স্ট্যাটিক না ডাইনামিক হয়? স্ট্যাটিক। তো লরিমের ক্ষেত্রে এক লাইন আসছে, সেক্ষেত্রে কি বিআর লিখে কাজ হবে? অবশ্যই হবে। স্যার সিএসএস কবে করবো? সামনেই। গরু রচনা তো ছোট করবো, লেখাটা ছোট করবেন, কেটে দিন ইয়েটাকে কি বলে, লাইনটাকে একটু ছোট করে দিন, সিলেক্ট করে মুছে দিন ব্যাকস্পেস দিয়ে। উইথটা কি করে লিখবো একবার দেখান, ওটা আপনাদের আপনাদের হোমওয়ার্ক, ওটা আমি এখনো দেখাইনি, ওটা আপনাদের হোমওয়ার্ক। হাইট যেভাবে লিখলাম উইথ ঠিক সেইভাবে করি আমরা, ওটা আপনাদের হোমওয়ার্ক। ওটা আপনারা করবেন, করে ফেসবুক কমিউনিটিতে কিন্তু পোস্ট করা চাই সবার। সিএসএস আগে করবো না বুটস্ট্র্যাপ? সিএসএস বাটন কাজ কি করে? করে স্যার ল্যাঙ্গুয়েজেস এ। বাটনকে কাজ করাতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগে স্যার, এখানে এই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। স্যার বর্ডার রেডিয়াস দিলে ভালো হবে, করুন। স্যার গুগল থেকে ইমেজ নেওয়াটা আরেকবার দেখিয়ে দিন, অবশ্যই দেখাবো। এক সেকেন্ড। লেখার সাইজটা, কোন লেখাটার কথা বলছেন স্যার? আমি কনফিউজ, আপনি আসলে লেখার কথা কোনটা বলছেন? H1 এর কথা কি বলছেন? এইটা একটু রিপিট। ওকে, গরু রচনা, আচ্ছা আচ্ছা। ওখানে H1 এর বদলে আপনি H2 H3 ইউজ করে দেখুন, ওটা আপনার ছোট বড় হয়ে যাবে। সিম্পল উপায়। H3 H4 ট্যাগ কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ H1 এর থেকে সেগুলো ছোট হয়, সেগুলো করে দেখতেই পারেন। আপনি যদি সিএসএস এর কথা বলেন, সিএসএস আমরা করিনি, সেই কারণে সিএসএস নিয়ে আমি দেখাবো না। ওকে। একজন বলছিলেন স্যার বাইরের থেকে ইমেজটা কি করে কপি করব? সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে যে কোনো একটা ইমেজ সার্চ করুন। আমি এখানে বিড়ালের রচনা লিখেছি, আমি এখানে ক্যাট পিকচার সার্চ করব, ক্যাট পিকচার্স। এখান থেকে আমাদের অনেক ছবি চলে আসবে। প্রথমে আমরা অলে থাকবো সার্চ করলে, বাট ইমেজেসে যদি আপনারা যান গুগলের ভেতর, তাহলে কিন্তু আপনারা ইমেজেস এর অনেক অপশন দেখতে পারবেন, অনেক ইমেজেস কিন্তু গুগলে অ্যাভেলেবেল। এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করুন যেটা আপনার পছন্দ, সেটাকে একবার ক্লিক করুন, ক্লিক করলে এরকম পাশে ওপেন হয়ে যাবে। এটাকে একবার রাইট ক্লিক, তারপরে কপি ইমেজ অ্যাড্রেস, অনেক অপশন থাকবে। রাইট ক্লিক করার পর ইমেজের উপরে রাইট ক্লিক করবেন, ম্যান্ডেটরি। এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস করবেন। কপি ইমেজ অ্যাড্রেস করলে ইমেজের অ্যাড্রেসটা আপনার ক্লিপ বোর্ডে কপি হয়ে যায়, এটা আমরা দেখতে পাই না বাট এটা হয়ে গেছে। এবার ভিজুয়াল স্টুডিও করে চলে যাই আমরা। যাওয়ার পরে যে এসআরসি বলে যে অ্যাট্রিবিউটটা আপনারা দেখছেন, এসআরসির ভেতর গিয়ে কিন্তু আমাদের ওই লিঙ্কটাকে কপি পেস্ট মানে পেস্ট করতে হয়। তাহলে আমরা এখানে পেস্ট করব কি করে? এখানে রাইট ক্লিক করেও পেস্ট করতে পারি, অথবা আমরা কিন্তু কন্ট্রোল ভি প্রেস করেও কিন্তু ইমেজের লিঙ্কটাকে পেস্ট করতে পারি। কি করলাম? কন্ট্রোল ভি প্রেস করলাম, আমাদের কিন্তু ইমেজের লিঙ্কটা এসআরসির ভেতরে চলে আসবে। সেভ করব, আমরা আমাদের ওয়েবসাইটে ফেরত যাব, এখানে গিয়ে দেখবো আমাদের বিড়ালের ছবিটা কিন্তু চলে এসেছে। এটাই হলো বাইরের থেকে ছবি নিয়ে আসার পদ্ধতি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝাতে পেরেছি বাইরের থেকে আনার পদ্ধতিটা? একজন তো পুরো ইমেজের ছবিটাই দিয়ে দিয়েছেন, খুব সুন্দর, মানে ইমেজ ট্যাগটাই ধরে তুলে দিয়েছেন, খুব সুন্দর করেছেন। উইথটা আপনার ভুল আছে স্যার, হাইটের আগে একটু স্পেস হবে। স্যার আমাকে কপি ইমেজ অ্যাড্রেস আসছে না স্যার, তাহলে অন্য ইমেজ ট্রাই করুন, অবশ্যই আসবে। স্যার ক্লাসগুলো খুব সুন্দর হচ্ছে, আমার বোঝার কোনো অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম আপনাকেও। আহ, স্যার আমি বলছি ফন্ট সাইজ এখন আমি দেখাবো না স্যার, ফন্ট সাইজ ফিউচারে আসছে, ওটা সিএসএস দিয়ে করবো আমরা। স্যার বলছি যে প্যারাগ্রাফের মধ্যে পার্টিকুলার পার্ট ব্রেক করবো কি করে? বি আর ট্যাগ দিয়ে।
স্যার হাইটটা কি করে চেঞ্জ করব? হাইট অ্যাট্রিবিউট দিয়ে সিম্পল আমি দেখালাম যেমন। কেমন করে চেঞ্জ করব? এখানে দেখুন হাইট বলে, অর্থাৎ ইমেজ ট্যাগটা আপনাদের এমনটা থাকবে, অর্থাৎ এই যে এখানে হাইট লেখাটা কিন্তু প্রথম থেকে থাকবেন। আমাদের হাইট যখন লেখা নেই, একবার আমি আপনাদের সেটাও দেখাই। যখন আমাদের হাইটটা কোথায় গেল, যখন আমাদের হাইটটা লেখা নেই, মাই ব্যাড, এখানে এই সাইডে আছে, এটাকে আমি সাইডে নিয়ে যাচ্ছি, আর এটাকে আমি এই সাইডে নিয়ে যাব, আর এটাকে এই সাইডে। ওকে। যখন আমাদের ইমেজে কোনো হাইট দেওয়া ছিল না, ভালো করে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু এই এতটা আসছে। এবার আপনাদের জন্য ধরুন ইমেজটা একটু ছোট লাগবে, হাইট কখনো বড় করা যায় না, হাইট সবসময় ছোট করতে হয়। হাইট যদি বড় করেন ইমেজের থেকে, ইমেজটা কিন্তু ফেটে যাবে, আগের থেকে বলছি। সেই কারণে দেখুন অল্ট লেখাটা আছে যেখানে, অল্ট লেখার পর ডবল কোটেশন দেওয়া, সবাই এটা দেখবেন ম্যান্ডেটারি। এই ডবল কোটেশনের পরে আর এই যে গ্রেটার দ্যান চিহ্নর আগে এর ভেতরে গিয়ে কিন্তু আমাদের হাইট অ্যাট্রিবিউটটা লিখতে হয়। অর্থাৎ এখানে গিয়ে যদি লিখি আমরা, বাংলা হয়ে গেল কেন, ওকে, হাইট যদি লিখি অর্থাৎ HEIGHT, বানানটা সবাই দেখবেন, HEIGHT। এটা লিখে যখন আপনারা এরকম একটা সাজেশন দেখতে পারবেন, ভিজুয়াল স্টুডিও কোডের সাজেশন, এটাকে একবার এন্টারপ্রেস করবেন, আপনাদের হাইট অ্যাট্রিবিউটটা কিন্তু চলে আসবে। অথবা আপনারা ম্যানুয়ালিও পুরোটা টাইপ করতে পারেন, নো ইস্যু। কি করে ম্যানুয়ালি টাইপ করবো সেটাও দেখাই। লিখবো HEIGHT ইজ ইকুয়ালস টু দেবো ভিজুয়াল স্টুডিও কোড, তাও আমাকে কমপ্লিট করে দিল। এই হাইট লেখার পর আমাদের এখানে একটা ভ্যালু প্রোভাইড করতে হয়। এখানে আমরা যদি ইমেজের রেজলিউশনটা দেখি, সেটা আমাদের কিন্তু 500-600 হবে হাইয়েস্ট। সেখান থেকে কিন্তু এটাকে ছোট করতে পারি, 400 যদি লিখি ইমেজটা একটু ছোট হয়ে যাবে। এখানে হয়তো এটা হলো না কারণ ইমেজটা ওইটুকুই আছে, অথবা 300 করলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। এখানে 300-র বদলে আপনি 100 করুন, ইমেজের উপরে ডিপেন্ড করে সেটা ছোট কিনা, তার থেকে সেটাও ডিপেন্ড করে। তো এখানে 300 করলে একটু দেখা যাচ্ছিল, সেটাই আমরা করব। হয়ে গেল, হাইট ইজ ইকুয়ালস টু 300 করবো, আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের রিসাইজ হয়ে যাবে। বোঝাতে পেরেছি স্যার অর ম্যাম? যাদের প্রবলেম ছিল, হাইট নিয়ে যাদের প্রবলেম ছিল, অর্থাৎ ইমেজ ট্যাগের হাইট নিয়ে, নিজেদের নয়, ইমেজ ট্যাগের হাইট দিয়ে কি করে আমাদের ইমেজ রিসাইজ করতে হয় বোঝানো গিয়েছে স্যার, বোঝা গেছে। আজকে আর কি কি হবে স্যার? আজকে আর হয়তো 8টা বেজে গেছে স্যার, আজকে আর হয়তো কিছু হবে না। 100%। ওকে বিট্টুবাবু, খুব সুন্দর করছেন, এটাই আমার ভালো লাগছে। এবার এখানে আপনাদের একটা কাজ হবে, এমএলএম ওয়েবসাইট কি শেখানো হয় না স্যার? এবার আপনাদের ভালো করে মন দিয়ে শুনুন, অনেকেই আছেন এখানে যারা যারা ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, আমার সাথে বসে আমাদের ওয়েবসাইটের কাজটা করছেন, অর্থাৎ এখানে গিয়ে যে ট্যাগ গুলো আমি দেখাচ্ছি সেগুলো যারা করছেন, সেগুলো গিয়ে কিন্তু আপনাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করার পর এগুলো গিয়ে ফেসবুকে কমিউনিটিতে পোস্ট করতে হবে। ফেসবুক কমিউনিটিতে পোস্ট করলে আমাকে ট্যাগ করবেন একবার, আমার নাম OINDIL লিখলে, খুবই উইয়ার্ড একটা নাম, সেটা কিন্তু আপনাদের ফেসবুকে সব সময় দেখিয়ে দেবে। আমাকে ট্যাগ করবেন, ফেসবুক কমিউনিটির লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে গিয়ে আপনাদের ডেইলির কাজ সেখানে গিয়ে কিন্তু পোস্ট করা চাই চাই। যারা আমার সাথে কোডটা করছেন, যারা করছেন না তারাও একবার প্লিজ ওখানে গিয়ে পোস্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসটা মন দিয়ে ফলো করছেন। আপনাদের যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু আমি এখনই শুধরে দিতে পারি। দেখেই আমি কোডটার এরকম একটা স্ক্রিনশট, এই যে এপাশে কোডটা থাকবে, তার পাশে হয়তো এরকম একটা আউটপুট আপনারা দেখাতে পারেন, টোটালটার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর ফেসবুকের কমিউনিটিতে গিয়ে প্লিজ সবাইকে বলছি একবার গিয়ে পোস্ট করে দেবেন। আমাকে ট্যাগ করবেন ম্যান্ডেটারি। ট্যাগ করার পর আমি দেখে নিতে পারবো আপনাদের কোডে কোথাও ভুল যদি থাকে, সেটা কিন্তু আমি শুধরে দিতে পারবো। কারণ কোড শুধু করলেই হবে না, কোডের আমাদের আউটপুটটা দেখাতেও হবে। তাহলে কিন্তু আমরা সবার সাথে কমিউনিকেশনটা বজায় রাখতে পারবো। সবার থেকে ম্যান্ডেটারি যেটা, কোডটা সবাই করলেই হবে না, সেটা কিন্তু আমার দেখাতেও হবে। কারণ আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা কোডটা করছেন, কোডটা আপনাদের ঠিকঠাক ভাবে হচ্ছে। যদি কোডে কোনো ভুল থাকে, যেমন আজকেই একজন কোডটা পোস্ট করে বললেন স্যার আমার ওটা ঠিকঠাক আসছে না, আমি কিন্তু কোডের মানে কোডটা দেখে তাকে কিন্তু বলে দিয়েছিলাম তার H1 ট্যাগটা একটু প্রবলেম ছিল। সবার ক্ষেত্রে বলছি, সবাই একবার গিয়ে ফেসবুক কমিউনিটি থেকে গিয়ে কোডটা পেস্ট করবেন। কোডটা যদি মানে স্ক্রিনশট তুলে পোস্ট করেন, তাহলে কিন্তু আমি দেখে বলে দিতে পারবো কোথায় ভুল আছে। তাহলে কিন্তু গোড়া থেকে ভুলটাকে শেষ না করলে পরে গিয়ে